প্রিয় ব্যাংক জব প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ক্লাসে যারা যুক্ত আছেন, তা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের প্রস্তুতি কেমন চলছে ব্যাংক জবের উপর অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনারা কে কোথা থেকে শুনতেছেন সেটাও অবশ্যই জানাবেন। আপনারা জানেন যে বিদ্যাবাড়ি ব্যাংক হেড এই পেজ থেকে 4 দিন ব্যাপী স্পেশাল উন্মুক্ত লাইভের ব্যবস্থা করা হয়েছে ব্যাংক জবের উপরে। তো গতকালকে আমাদের একটি ক্লাস হয়ে গিয়েছে, আজকে দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বে আমি মুজাহিদুল ইসলাম ওশান আপনাদের সাথে আছি বাংলা বিষয় নিয়ে। আসলেই বাংলা ক্লাসটি অন্যরকমভাবে আজকে আমরা করব। সচরাচর যেভাবে আমরা করে থাকি ক্লাসগুলো তার থেকে আমরা ভিন্নভাবে আজকে ক্লাসটি করার চেষ্টা করব। তো এই যে ব্যাংক জব প্রস্তুতি 4 দিন ব্যাপী যে আমাদের ব্যাংক জব প্রস্তুতিমূলক যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসেরই আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। তো আজকে দ্বিতীয় পর্বে যে বিষয়গুলো জানেন, শুরুতে একটু বলে নেই যে সম্ভবত জানুয়ারি মাসে, ডিসেম্বর বা জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক এডির একটা বিশাল সার্কুলার 200+ পোস্টে একটা সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য যে সরকারি ব্যাংকগুলো আছে, বিশেষ করে 2023 সাল ভিত্তিক সার্কুলার তো এখনো আসেনি, সেটারও কিন্তু খুব শীঘ্রই আসার সম্ভাবনা আছে। তো সেই লক্ষ্যেই আমরা যদি মনে করি যে না, ব্যাংক জবের জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার, সামনে ব্যাপক সার্কুলার পাওয়ার একটা সম্ভাবনা আছে অসংখ্য পোস্টে, বিশাল সংখ্যক পোস্টে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখন থেকে ব্যাংক জবের জন্য নিজেকে ঝালাই করে নিতে পারেন। তো শুরুতেই আমরা দেখি যে ব্যাংক জবের জন্য আসলে কোন কোন টপিকগুলো আমাদের আলোচনা করা দরকার। আর আজকের ক্লাসটি একদম ভিন্নধর্মী একটি ক্লাস হবে, দেখতেই থাকেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন, আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, পরিচিত যারা ছোট ভাই বোন আছে, তাদেরকে আপনারা শেয়ার দিবেন, সকলেই যেন জানতে পারে। শুরুতে আমরা টপিক থেকে যদি আলোচনা করি যে বাংলা ভাষার উদ্ভব, ক্রমবিকাশ, বাংলা লিপি, ধ্বনি, বর্ণ, ধ্বনির প্রমিত উচ্চারণ, সন্ধি, ভাষার রীতি বিভাজন, বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো, ধ্বনি পরিবর্তন, নত্ব, সত্য বিধান, বানানো শুদ্ধি, বাক্য শুদ্ধি, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো থেকেই মূলত কি আসে, বাংলা প্রশ্ন আসে। এখানে আপনারা টপিকগুলো দেখতে পারতেছেন। কারক, বিভক্তি, বিরাম চিহ্ন, দ্বিরুক্ত শব্দ, পারিভাষিক, উপসর্গ, অনুসর্গ, বিপরীত শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, হ্যাঁ, এগুলো থেকেই মূলত কি আসে, প্রশ্নগুলো আসে। এরপর হচ্ছে বাচ্য উক্তি, ছন্দ অলঙ্কার, প্রবাদ প্রবচন, পদ প্রকরণ, বাংলা অনুজ্ঞা, বাংলা প্রকরণ রূপান্তর, বাগধারা, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো থেকেই মূলত কি বাংলা প্রশ্নগুলো এসে থাকে। এরপর হচ্ছে সাহিত্যের যেগুলো আছে, বঙ্গানুবাদ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, হ্যাঁ, তারপর হচ্ছে উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ, মহাকাব্য, উপন্যাস, নাটক, ভাষা আন্দোলন ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক, তারপর হচ্ছে কি বিভিন্ন ধরনের যে প্রধান চরিত্র, বিভিন্ন বিশেষ চরিত্র থেকে কিন্তু প্রতিটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। খেয়াল করে দেখবেন রবীন্দ্রনাথের যে বিভিন্ন নাটকের যে চরিত্রগুলো থাকে, এছাড়াও অন্যান্য নাটকের। এরপর হচ্ছে পত্রিকা, সাময়িকী, সম্পাদক, উদ্ধৃতি, গান, উপাধি, ছদ্মনাম, এগুলো তো আগেই বললাম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো শুরুতেই আমরা দেখি যে বাংলা ব্যাকরণ যে অংশটি আছে, বাংলা ব্যাকরণ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে একটু দেখার চেষ্টা করি। ভালো করে খেয়াল করেন। প্রথম যে প্রশ্নটি আছে, আমি আপনাদেরকে আগেই বলেছি যে আজকের ক্লাসটি হবে একদম ভিন্নধর্মী একটি ক্লাস। মানে শুধু যে প্রশ্নই পড়বো, এই যে গদবাদা যেভাবে আমরা প্রশ্ন পড়ি, শুধু প্রশ্নই পড়বো তা কিন্তু না, আরো অসংখ্য তথ্য কিন্তু জানার চেষ্টা করব। দেখেন, ব্যাকরণের প্রধান কাজ কি, বা ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে, এই প্রশ্নটি এসেছিল রূপালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার 2019 সালে। 2019 সালে যে প্রশ্নটি এসেছিল রূপালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার, সেখানে প্রশ্ন এসেছিল ব্যাকরণের প্রধান কাজ কি বা কাজ হচ্ছে, কোনটি হবে একটু সঠিক উত্তর করার চেষ্টা করি। ভাষার নিয়ম প্রতিষ্ঠা, ভাষার শৃঙ্খলা, ভাষার উন্নতি, ভাষার বিশ্লেষণ। প্রথমে যদি কথা বলি, ভাষার নিয়ম প্রতিষ্ঠা করা কিন্তু কি ব্যাকরণের কাজ নয়। এটার জন্য কি আছে, এটার কাজ হচ্ছে কি, যেমন আমাদের বাংলা একাডেমি আছে, আমাদের বাংলা ভাষার জন্য কি আছে, বাংলা একাডেমি আছে, তারা কি করে ভাষার নিয়মকানুন প্রতিষ্ঠা করে। এর জন্য হচ্ছে কি ওই ভাষা সংক্রান্ত যদি কোনো একাডেমি থাকে, কোনো কমিটি থাকে, কোনো সংস্থা থাকে, তাদের কাজ হচ্ছে কি ভাষার নিয়ম প্রতিষ্ঠা করা। যেমন আগে আমরা বলতাম কি গরু, এখন সেটা কি পরিবর্তন করে কি হয়েছে, গরু লিখতে হয়। তার মানে কি, এটা কে বলেছে, আমাদেরকে বলে দিয়েছে, মানে গরু নিচে রস্যকার দিতে হয়, এটা কে বলেছে, বাংলা একাডেমি বলে দিয়েছে। তাহলে এইরকম প্রতিষ্ঠান। এরপর হচ্ছে ভাষার শৃঙ্খলা, ভাষার শৃঙ্খলা বজায় কখনো ব্যাকরণ রাখতে পারে না। ভাষার শৃঙ্খলা বজায় রাখে কারা, আমরা যারা কথা বলি, আমরা যারা ভাষা ব্যবহার করি, আমরা এই শৃঙ্খলা বজায় রাখবো। ভাষার উন্নতি সাধন করবে কারা, গবেষকরা, যারা ভাষা তত্ত্ববিদ আছে, তারাই মূলত একটা ভাষার উন্নতি করবে। হ্যাঁ, বিভিন্ন ভাষা থেকে অনুবাদ সাহিত্যের মাধ্যমে তারা ভাষার উন্নতি করবে, এটা কাজ না। মূলত ভাষাটাকে বিশ্লেষণ করাটাই হচ্ছে কার কাজ,
এই ব্যাকরণের প্রধান কাজ। তাহলে ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে কি ভাষার বিশ্লেষণ করা। ভাষার কি করা? বিশ্লেষণ করা। তাহলে এটা যদি পরীক্ষায় আসে আবারও, তাহলে উত্তর হবে কি ভাষার বিশ্লেষণ করা। এটাই হবে কি সঠিক উত্তর। এখন আমরা দেখার চেষ্টা করি যে শুধু এতক্ষণ প্রশ্ন পড়ে গেলাম, আসলে একটা প্রশ্নকে কিভাবে পড়লে আমাদের চর্চা হয়। আমরা একটু দেখি না, অন্যভাবে পড়ার চেষ্টা করি। খেয়াল করেন, এই যে ব্যাকরণ যেহেতু কথাটা আসছে, এখন তাহলে আমরা ব্যাকরণ সম্পর্কে, এই প্রশ্ন থেকে ব্যাকরণ সম্পর্কে আমরা ধারণা নেব। সেটা হচ্ছে কি, প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন? আমরা সকলেই জানি, সেটা হচ্ছে কি এই যে গ্রামার অফ দ্য, যেমন এখানে আছে কি এই যে ভোকাবুলারিও এম ইডিওমা বাংলা অ্যান্ড পর্তুগুইজ, এই ব্যাকরণটি প্রথম লিখেছিল কত সালে? 1743 সালে লিখেছিল। কে? পর্তুগিজ একজন ছিলেন কি ম্যানুয়েল দা আসুমসাও, তিনি কিন্তু এটি লিখেছিলেন, ম্যানুয়েল দা আসুমসাও। এবং এই ব্যাকরণটি ছিল বাংলার প্রথম ব্যাকরণ। এটা ছিল কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। এটা ছিল কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়, যেটা পর্তুগালের রাজধানী লিসবন থেকে কি হয়েছিল? প্রকাশিত হয়েছিল। এটাই ছিল বাংলার প্রথম ব্যাকরণ। যেহেতু ব্যাকরণ নিয়ে প্রশ্ন, তাহলে একটা প্রশ্নকে যদি আমরা এভাবে যদি সুন্দর করে পড়ি, অনেক কিন্তু চর্চা হয়ে যায়, আমরা কিন্তু সুন্দর করে চর্চা করতে পারি, তাই না? আচ্ছা, এরপর দেখেন, এরপর যে ব্যাকরণটি রচনা হয় সেই ব্যাকরণটি কে ছিল? এজিবিএল, যেটাকে বলা হয় আ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটা হয়েছিল 1778 সালে, তাই না? 1700 কত সালে? 78 সালে রচনা করা হয়েছিল, বা যেটাকে রচিত হয়েছিল সেটাই লিখেছিল কে? ম্যানুয়েল ব্রাসি হেলহেড বা এনবি হেলহেড যাকে বলা হয়। তিনি ছিলেন কি, এটা ছিল ইংরেজি ভাষায়। কি ভাষায় রচিত ছিল? ইংরেজি ভাষায়। এরপর কোন ভাষায় হয় একটু বলার চেষ্টা করেন। তাহলে প্রথমটা তো আমরা জানলাম, ম্যানুয়েল দা আসুমসাও পর্তুগিজ ভাষায় লিখেছেন। এরপর দ্বিতীয় ব্যাকরণ লিখেছিলেন কি? এনবি হেলহেড, তাই না? নাথানিয়াল ব্রাসি হেলহেড। এরপর কে লিখেছিলেন? একটু জানা থাকলে অবশ্যই বলবেন। সানজিদা শারমিন বলেছেন, জি অসংখ্য ধন্যবাদ। কারো যদি জানা থাকে একটু বলবেন, ঠিক আছে? এরপর লিখেছিলেন কি, এটাও ছিল এজিবিএল, এটাও ইংরেজি ভাষায় লেখা, এটা লিখেছিলেন উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি লিখেছিলেন, তৃতীয়বার লিখেছেন। প্রথমটা ছিল কে? ম্যানুয়েল দা আসুমসাও পর্তুগিজ ভাষায়, এরপর ইংরেজি ভাষায় লিখেছেন নাথানিয়াল ব্রাসিয়া হেলহেড। তৃতীয় ব্যাকরণটি লিখেছিলেন কে? উইলিয়াম ক্যারি, এটাও ছিল কি ইংরেজি ভাষায়, এটার নামও একই ছিল, এনবি হেলহেডের মতোই এজিবিএল, অর্থাৎ আ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপর চতুর্থবারে এসে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। কে রচনা করেছিলেন? প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা কে করেছিলেন? সকলেই আপনারা জানেন, সর্বপ্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ কে রচনা করেছিলেন? একটু উত্তর করার চেষ্টা করি যারা আছেন। সেটা হচ্ছে কে? সকলেই আমরা জানি, সেটা হচ্ছে কি? রাজা রামমোহন রায়। রাজা কি? রামমোহন রায় সর্বপ্রথম কি করেন? বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন, তাই না? সেটার নাম হচ্ছে কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। তাহলে দেখেন, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে একটা প্রশ্ন যখন আমরা পড়বো, তখন ওই সংক্রান্ত যে তথ্যগুলো আছে খুব সুন্দর করে ব্যাখ্যা করে পড়বো। তাহলে কি হবে? তাহলে বারবার চর্চা হবে। তাহলে এই ব্যাকরণ কথাটা যদি 5টা প্রশ্ন থাকে আমাদের লেকচার শিটে বা আমাদের আলোচনায়, তাহলে আমি এইটা 5বার পড়লাম। তাহলে 5বার যদি আপনি এভাবে চর্চা করেন প্রতিটা প্রশ্নে, তাহলে আর ভুলে যাওয়ার কথা না। তাহলে আর ভুলে যাওয়ার কথা না। কিন্তু আমরা কি করি? আমরা ধরি যে ব্যাকরণের প্রধান অংশ কি? ভাষার বিশ্লেষণ, পড়লাম, শেষ। এতে করে কি হচ্ছে না, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আবার কি এই তথ্যগুলো পড়লেন মনে থাকে না, তাহলে একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করে, এতে করে আপনারা কিন্তু ব্যাপকভাবে উপকৃত হবেন। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? ভাষার বিশ্লেষণ। এখন আপনারা দেখতে পারতেছেন ব্যাকরণ থেকে পড়লাম, এখন হচ্ছে আমরা কি পড়বো? লিপি থেকে পড়বো। লিপি অর্থাৎ বাংলা লিপি, লিপিমালা থেকে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এখানে কি আছে? অসংখ্য লিপিমালা এখানে দেওয়া আছে। হ্যাঁ, কুটিল লিপি দেওয়া আছে, কুটিল রূপ দেওয়া আছে, আর্য লিপিমালা দেওয়া আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের লিপিমালা এখানে দেওয়া আছে। এখন আমরা লিপি থেকে আমরা আলোচনা করব। সেই লিপি থেকে কি প্রশ্ন আসতে পারে একটু দেখেন, ভালো করে খেয়াল করেন। সামনে কিন্তু অসংখ্য মজার তথ্য আছে, এই জন্য আপনাকে ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার যারা সহপাঠী আছে, ছোট ভাই বোন আছে, ভালোবাসার মানুষ আছে, যারা পছন্দের মানুষ, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যে কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়? দেখেন, এটা এসেছিল কম্বাইন্ড ফর ব্যাংক অফিসার জেনারেল 2019 সালে। তবে আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু অসম্ভব মজার করে হয়, সেখানে ব্যাংকাররা ক্লাস নিয়ে থাকেন। হ্যাঁ, সেটা কিন্তু আরো সুন্দর করে হয়, আরো সাবলীল ভাবে হয়। তো এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, আমাদের লাইভ ক্লাস মানে পেইড ক্লাসগুলো কিন্তু সুন্দর হয়, অনেক অসম্ভব সুন্দর হয়। খেয়াল করেন, কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়? বিবর্তন তো বুঝেন, বিবর্তন তো বুঝেন, তাই না? বিবর্তন মানে কি? একটা ধাপ থেকে আরেকটা ধাপ, নতুনত্ব আসা, নতুনত্ব আসা। আচ্ছা, তাই না? নতুনত্ব আসা।
তো বিবর্তন এখানে দেখেন 4টি অপশন দেওয়া আছে, চৈনিক লিপি, জাপানি লিপি, দেবলিপি, চীনা লিপি। তো খেয়াল করেন চৈনিক লিপি, জাপানি লিপি, দেবলিপি, চীনা লিপি। খেয়াল করেন এখানে আপনারা বুঝতেই পারতেছেন এখানে লিপিগুলোর মধ্যে এই যে লিপিগুলো আছে, এই যে লিপিগুলোকে বলা হয় কি জাপানি লিপি। স্ক্রিনে হয়তোবা দেখতে পারতেছেন এই যে চীনা লিপি, এটা না সরি এটা হচ্ছে কি চীনা লিপি, এটা হচ্ছে কি চীনা লিপি, আর এটা হচ্ছে কি জাপানি লিপি। এটা হলো কি লিপি? জাপানি লিপি। এটা হলো কি জাপানি লিপি। সাথে দেখে নিচ্ছেন চীনা এবং চৈনিক একই কথা, এগুলো হচ্ছে চীনা চৈনিক লিপি। আর একটি লিপি আছে এখানে আপনারা বুঝতে পারতেছেন, এই লিপিটার নাম কি একটু প্রশ্ন করতেছি আপনাদেরকে, এটা কি দেবলিপি? কারণ আপনারা চীনা লিপি আমরা দেখলাম, চৈনিক লিপি অর্থাৎ একই আর কি, চীনা লিপি আমরা দেখেছি, জাপানি লিপি দেখেছি, আরেকটি অপশন আছে দেবলিপি। তাহলে এই লিপিটা কি দেবলিপি তো হওয়ার কথা। তাহলে এখানে যে প্রশ্নটি ছিল যে বিবর্তনের ধাপ নয়, মনে রাখবেন দেবলিপি নামে কোনো ধরনের লিপি কিন্তু নাই। দেবলিপি নামে কোনো ধরনের লিপি নাই। কি লিপি আছে? সেটা হচ্ছে দেবনাগরী লিপি। সেটা হচ্ছে কি দেবনাগরী লিপি। এই লিপিটা আছে মূলত এখানে যে লিপিটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে কি দেবনাগরী লিপি। তাহলে যদি এখানে দেবনাগরী লিপি থাকতো তাহলে হয়তো বা এটা উত্তর হতো না। যেহেতু দেবলিপি আছে তার মানে দেবলিপি নামে কোনো লিপি নাই, সেহেতু কি হবে যে বিবর্তনের যে ধাপ, বিবর্তনের ধাপ নয় কোনটি হবে সঠিক উত্তর? দেবলিপি। যে যারা উত্তর করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেবলিপি। এরপর দেখেন ধ্বনির পরিবর্তন। এই ধ্বনির পরিবর্তন নিয়েও কিন্তু আমাদের ব্যাপক ঝামেলা হয়। ধ্বনির পরিবর্তন আসলেই আমরা একদম গুলিয়ে ফেলি যে আসলে কোনটা হবে কোনটা হবে না। আর ব্যাংক পরীক্ষায় কিন্তু এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্নগুলো বেশি আসে। খেয়াল করেন এখানে যেটি দেওয়া আছে এটা হবে অন্যান্য, এখানে ওকার একার হবে আর কি। যাই হোক, অন্যান্য সমীভবনের একটি দৃষ্টান্ত হলো অন্যান্য সমীভবন। দৃষ্টান্ত কি? এটা এসেছিল প্রবাসী কল্যাণ ব্যাংক জেনারেল 2021 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল ব্যাংকের পরীক্ষায়। 4টি অপশন দেওয়া আছে, বড্ড, উচ্ছ্বাস, বিলিতি, ফাগুন। কোনটি হবে? কোনটি সঠিক উত্তর হতে পারে? অন্যান্য সমীভবন কোনটি হতে পারে? অন্যান্য সমীভবন। অন্যান্য সমীভবন কি সেটা তো আমরা সকলেই বুঝতে পারি যে অন্যান্য সমীভবন কি, যেটা হচ্ছে কি একে অপরের প্রভাবে কি হয়ে যায়, দুটাই পরিবর্তন হয়। মানে কি অন্যান্য সমীভবন যেটাকে বলা হয় কি, মানে দুটা ব্যঞ্জন ধ্বনি, দুটি কি ব্যঞ্জন ধ্বনি, দুটি ব্যঞ্জন ধ্বনি যখন কি হয় একে অপরের প্রভাবে কি হয়ে যায়, দুটোই পরিবর্তন হয়, একটাও ঠিক থাকে না, দুটোই কি হয়ে যায়, পরিবর্তন হয়, তাই না? দুটোই পরিবর্তন হয়। যেমন যে আমরা বলি না যে কাককে যদি ময়ূরের পাখা লাগানো যায় সেটা না হয় কাক না হয় ময়ূর, সেটা কি হবে, ভিন্ন কিছু হবে। তো ঠিক তেমনি এই অনন্য সমীভবনটাও ঠিক তেমনি, যে দুটা ব্যঞ্জন ধ্বনি যখন কি একে অপরের প্রভাবে কি হয়ে যায়, একটা আরেকটার উপর প্রভাব বিস্তার করে এবং দুটাই কি হয়ে যায়, দুটাই পরিবর্তন হয়ে যায়। সহজ কথা মনে রাখবেন যে দুইটা ধ্বনি একসাথে যুদ্ধ করবে, যুদ্ধ করে কি হয়ে যাবে, দুটাই পরিবর্তন হয়ে যাবে, আর একটাও মাঠে টিকে থাকতে পারবে না। সেখানে কি হবে, তৃতীয় কোনো পক্ষ সেখানে আসবে, সেটাই হচ্ছে কি অনন্য সমীভবন। তো এখানে 4টি অপশন দেওয়া আছে। দেখেন অনেকে বিলিতি বলতেছেন, সঠিক উত্তর জানা নেই। এখন দেখি আমরা বড্ডটা থেকে শুরু করি। বড্ডতে যদি আমরা বিশ্লেষণ করি, বড্ডকে ভালো করে খেয়াল করেন, কি অপশনটা ছিল, বড্ড। এই বড্ড এসেছে মূলত বড় থেকে, বড্ড এসেছে বড় থেকে। যখন কোনো ধ্বনি বড় থেকে কি এসেছে, বড্ড এসেছে, তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব। এটাকে বলা হয় কি, ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্ব মানে কি, কোনো ব্যঞ্জন ধ্বনি যদি দুইবার আসে জোর দেওয়ার জন্য, যেমন বড় বললে কি হয়, বড় বললে কিন্তু একটু জোর কম হয়। যখন আমরা বলি বড্ড খারাপ লাগতেছে, আমরা বলি না যে তোমাকে আমি কি করি, বড্ড ভালোবাসি। বড় ভালোবাসি বললে কিন্তু মেয়েরা রাগ করে। যদি বলেন যে তোমাকে আমি কি করি, বড্ড ভালোবাসি, দেখবেন সেই মেয়ে কিন্তু খুশি হয়ে যায়, সে আরো বেশি কি হয়ে যায়, আহ্লাদে আটখান হয়ে যায়। তাহলে দেখেন যে বড় বলতে কি বোঝায়, বড্ড, এটাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্ব মানে কি, জোর দেওয়ার জন্য দুইবার উচ্চারণ, এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। এরপর যে অপশনটি ছিল, এরপর দেখি বিলিতি। যদি বলি, একজন বলেছেন, আপনারা বলেছেন বিলিতি। এই বিলিতি কিভাবে এসেছে, বিলিতি এসেছে মূলত বিলাতি থেকে, বিলাতি থেকে বিলিতি এসেছে। কেন? এটাকে বলা হয় কি, মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত কি, স্বরসঙ্গতি বলা হয়, মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতি এটা কি জিনিস, যখন এই আদ্যস্বর, এটাকে বলা হয় কি, এটা হলো আদ্যস্বর মানে কি শুরুর স্বর, আর এটা হলো অন্তঃস্বর, এটা হলো শেষের স্বর। এই আদ্যস্বর হচ্ছে বি এবং শেষের অন্তঃস্বর হচ্ছে তি।
এই দুইটার প্রভাবে কি হয়ে যায়, মাঝখানেরটাও পরিবর্তন হয়ে গেছে। তার মানে দেখেন যে, অসংখ্য ধন্যবাদ, বড্ড ভালোবাসি তোমায়, তাই না? যাই হোক, এখন দেখেন যে শুরুর স্বর এবং শেষের দুইটাই ধ্বনি কি হয়েছে, দুইটার প্রভাবে মাঝখানেরটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। মানে দুই পাশে দুইজন বসে আছে, দুইজন মারামারি করতেছে, তো মাঝখানে যে আছে তার অবস্থাটা কি হতে পারে বলেন দেখি? দুইজনের মাঝখানে দুইজন মারামারি করতেছে, মাঝখানে যদি একজন থাকে সেই বেচারার অবস্থা কি হবে বলেন? অবশ্যই দুইজনের মার তাকে হজম করতে হবে। তো সে কি করেছে, মাঝখানে বসে এতটাই চাপাচাপির মধ্যে পড়ে গেছে যে সে নিজেকে কি করছে, পরিবর্তন করতে বাধ্য হয়ে গেছে। মানে সেও এখন মাইক শুরু করে দিয়েছে, কোনো উপায় নাই। তো তো এই যে বিলাতি থেকে কি হয়েছে, বিলিতি হয়েছে, এটাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। এরপর যদি দেখেন, এরপর হচ্ছে ফাগুন। ফাগুন আছে, কি আছে, ফাগুন। এই ফাগুন শব্দটা এসেছে মূলত ফাল্গুন থেকে। কোথা থেকে এসেছে? ফাল্গুন থেকে এসেছে। ফাল্গুন। ফাল্গুন থেকে কি হয়েছে, ফাগুন হয়েছে। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অন্তর্হতি। এটাকে কি বলা হয়, অন্তর্হতি। মানে এর অন্তরে কি করেছে, আঘাত করে দিয়েছে, এর অন্তরটাকে একদম আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। অন্তর্হতি। অন্তর্হতি মানে কি বুঝতে পারেন তো? মানে যখন ওই যে আপনি বললেন না একটু আগে যে বড্ড ভালোবাসি, কিন্তু যখন বলবেন যে ঘৃণা করি, তখন দেখবেন যে অন্তরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তাই না? মনে হচ্ছে তার অন্তরটা কি হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। ঠিক অন্তর্হতিটাও সেরকম, যে ছিল ফাল্গুন, ছিল কি, ফাল্গুন ছিল, হয়ে গেছে ফাগুন। তার মানে এখানে লটা কি হয়েছে, ভেঙে চুড়ে টুকরো টুকরো হয়ে গেছে। মানে তাদের মাঝে মানে কি বলা যায়, বিচ্ছেদ ঘটে গেছে। সে বিরহ বেদনায় সে কি হয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখান থেকে কি হয়েছে, ফাগুন হয়েছে। এটাকে বলা হয় অন্তর্হতি। তাহলে আমরা জানলাম যে বড্ড হচ্ছে কি ব্যঞ্জন দ্বিত্ব, তারপর কি বিলেতি হচ্ছে কি মধ্যগত স্বরসঙ্গতি, ফাগুন হচ্ছে কি অন্তর্হতি। তাহলে এটা যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা বুঝতে পারলাম কি, তাহলে বুঝতে পারলাম একটাই শুধু আছে, সেটা হচ্ছে উচ্ছ্বাস। উচ্ছ্বাসটা কিভাবে এসেছে আমরা যদি একটু বিশ্লেষণ করি, উচ্ছ্বাসটাকে সন্ধি বিচ্ছেদ যদি করেন, উৎ যোগ শ্বাস, জানেন কিনা সন্ধি বিচ্ছেদ তো আপনারা জানেন, উৎ যোগ শ্বাস, মূলত শব্দটা ছিল এটাই, উচ্ছ্বাস, উচ্ছ্বাস ছিল। এখন এই ত এবং এখানে কি শয় ব, এই দুটা কি করেছে, দুইজনে মারামারি করছে। মারামারি এমন মারামারি করেছে যে এরও কি হয়ে গেছে, মানে কি বলা যায়, একদম মুখমণ্ডল সবকিছু একদম শেষ, ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে। এরও কি হয়েছে, ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে। ভেঙে চুড়ে চুরমার হয়ে গিয়ে নতুন একটা সৃষ্টি হয়েছে। সেটা কি হয়ে গেছে, সেটা হলো কি উচ্ছ্বাস। দেখেন চ এবং ছ আসছে, এই খণ্ড ত এবং স দুইটাই পরিবর্তন হয়ে কি হয়ে গেছে, চ ছ হয়ে গেছে। চ ছ হয়ে কি হয়েছে, উচ্ছ্বাস হয়ে গেছে। মানে দুইজনে মারামারি করে দুইজনে কি মুখ একদম ভসকায় ফেলছে, ফেলে কি হয়েছে, ভিন্ন একটা রূপ ধারণ করছে। এটাই হচ্ছে মূলত কি, এটাই মূলত অনন্য সমীভবনের দৃষ্টান্ত। তাহলে উত্তর কি হবে, উচ্ছ্বাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন দেখি, আমরা তো এতক্ষণ জানলাম, হ্যাঁ প্রশ্ন এভাবে পড়লাম, দেখি না এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলো দিয়ে নতুন কিছু তথ্য জানা যায় কিনা, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। ভালো করে খেয়াল করেন, বড্ড, বড্ড মানে কি বড়, বড় দিয়ে কোনো কিছু আছে কিনা আমরা একটু দেখি। দেখেন আছে, বড় দিদি ও মেজ দিদি, কে লিখেছেন, শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার মানে দেখেন এই অপশন থেকে আমরা কিন্তু অসংখ্য তথ্য কিন্তু পড়তে পারি। তাহলে এটাই হচ্ছে পড়ার স্টাইলটাকে কি করতে হবে, আমাদেরকে নতুনত্ব আনতে হবে, তাহলে আমাদের মাথায় পড়াশোনা ঢুকবে। সাহিত্য নাকি অনেক কঠিন জিনিস, সাহিত্য আমি ওভাবে মুখস্থ না করে এভাবে পড়ি, দেখবেন মনে থাকবে, খুব সহজেই মনে থাকবে। এই প্রশ্নটা যতবার আসবে ততবার আপনার মনে হবে এটা তো কি বড় দিদি মেজ দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর দেখেন উচ্ছ্বাস, উচ্ছ্বাস নামে কি কোনো বই আছে, দেখি আছে কিনা, আছে। দেখেন উচ্ছ্বাস নামে একটা বই আছে, কে লিখেছে, শ্রী সতীশ চন্দ্র মিত্র, নাম শুনেছেন, শ্রী সতীশ চন্দ্র মিত্র। তিনি কি লিখেছেন, উচ্ছ্বাস নামে একটি কি লিখেছেন, উপন্যাস লিখেছিলেন। এরপর দেখেন বিলিতি, দেখেন তো বিলিতি নামে কোনো কিছু আছে কিনা, মানে বিলাতি বা বিলিতি আছে। দেশীয় বিলাতি, দেখেন দেশীয় বিলাতি একটা ছোট গল্প আছে, শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়, শ্রী কে, প্রভাত কুমার মুখোপাধ্যায়, তিনি কি লিখেছেন, দেশি ও বিলিতি। এরপর দেখেন ফাগুন, মানে ফাল্গুন, ফাগুন কি এসেছে, ফাল্গুন থেকে এসেছে। তো যেহেতু ফাল্গুন থেকে এসেছে, দেখি না ফাল্গুন দিয়ে আছে কিনা, আছে, পরীক্ষায় আসে কিন্তু প্রশ্ন। দেখেন আরেক ফাল্গুন, কে লিখেছে, জহির রায়হান লিখেছে। এইভাবে যদি আপনারা সাহিত্য পড়েন, সাহিত্য মনে থাকবে না কেন, সাহিত্য কি করবে, মানে সাহিত্য নিজেই ভয় পাবে যে ওর কাছে গেলে তো আমি হজম হয়ে যাই, তাই না, যে ও এমন ভাবে আমাকে আত্মস্থ করতেছে, আমি তো ওর পেটে গেলে, মানে ওর মাথায় গেলে হজম হয়ে যায়, মানে পেটে যাওয়া লাগে না, মাথায় গেলেই হজম হয়ে যায়। তাহলে সাহিত্যই আপনাকে কি করবে, ভয় পাবে। আপনি কেন সাহিত্যকে ভয় পাবেন, তাই না। আরেক ফাল্গুন, জহির রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখেন এভাবে যদি আপনারা পড়েন,
একইভাবে আমরা কি করলাম, ধ্বনি পরিবর্তন পড়লাম, একইভাবে আমরা সাহিত্যও পড়লাম, ব্যাস হয়ে গেল। এভাবেই আমরা পড়াশোনাটা করার চেষ্টা করব। তাহলে উত্তর কি হবে? উচ্ছ্বাস। এরপর দেখেন নত্ব ও সত্য বিধান, এখান থেকে কিন্তু ব্যাংকে প্রশ্ন আসে, দেখি কিভাবে আসে। দেখেন নত্ব এবং সত্য বিধান, খেয়াল করেন নিচের কোন শব্দ নত্যবিধি অনুসারে মূর্ধন্য ন এর ব্যবহার হয়েছে? কোন ন এর ব্যবহার হয়েছে? মূর্ধন্য ন, মূর্ধন্য ন এর ব্যবহার হয়েছে। এটি এসেছিল কম্বাইন্ড 9 ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল 2023 সালে, অর্থাৎ গত বছর যে পরীক্ষাটি হয়েছে কম্বাইন্ড 9 ব্যাংকের যে সিনিয়র অফিসার পরীক্ষাটি হয়েছিল সেখানে কিন্তু এসেছিল। জি অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখেন দেখি কোনটি হবে, সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করেন। বিপণী, নিক্কণ, প্রবণ, কল্যাণ, কল্যাণ কোনটা হবে? জি জহিরুল হক বলেছেন ভাষা আন্দোলন ভিত্তিক লেখা আরেক ফাল্গুন, অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা পড়বেন। জি প্রবণ, স্বপন চন্দ্র দাস বলেছেন প্রবণ, জি অসংখ্য ধন্যবাদ। আরো যারা আছেন অবশ্যই উত্তর করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করেন, এখানেই প্র্যাকটিস হয়ে যাক, আরো নতুন তথ্য জানবেন সাথে সাথে। খেয়াল করেন বিপণী আমরা পড়েছি না, চিক্কন নিক্কন গুণ এরকম করে পড়েছি কিনা, তাই না? বাণিজ্য লবণ মন এরকম একটা ছন্দ আমরা পড়েছি। তাহলে এটা হচ্ছে স্বভাবতই ন, এগুলো হচ্ছে কি স্বভাবতই ন হয়েছে। বিপণী কি স্বভাবতই কি হয়েছে? ন হয়েছে, এখানে কোনো নিয়ম মানেনি, এটার স্বভাবই হচ্ছে কি মূর্ধন্য ন হওয়া, এটা স্বভাবতই হয়েছে, এটা নিয়ে আমার প্রশ্ন নাই। কল্যাণ এটাও কি হয়েছে? স্বভাবতই ন হয়েছে, এটা কোনো নিয়ম কানুনের জন্য হয়নি, কোনো নিয়ম মেনে হয়নি, এটা স্বভাবই হচ্ছে মূর্ধন্য ন ব্যবহার হবে। এখন প্রশ্ন হচ্ছে নিক্কণ এবং প্রবণ নিয়ে। নিক্কণ বানানটা যদি খেয়াল করি, নিক্কণ বানান মূলত হচ্ছে মূর্ধন্যর দন্ত ন রস্বইকার কয়ের নিচে মানে কয় বফলা, এরপর হচ্ছে কি মূর্ধন্য ন। তাহলে নিক্কণ বানান এটা কিন্তু কি আছে? ভুল আছে। এই নিক্কণ শব্দের অর্থ কি? এই নিক্কণ কিন্তু শব্দের অর্থ আছে, এই নিক্কণ শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর জঞ্জাল, পৃথিবীর কি জঞ্জাল ঝামেলা, আমরা বলি না জঞ্জাল ঝামেলা, পৃথিবীর জঞ্জাল, এই নিক্কণ শব্দ হচ্ছে পৃথিবীর জঞ্জাল। তাহলে নিক্কণ, তাহলে নিক্কণ বানান হচ্ছে মূলত বানান হচ্ছে ন রস্বইকার কয় বফলা এবং কি মূর্ধন্য ন। এখন যেটা আছে প্রবণ, আমরা জানি একটা নিয়ম, সেটা হচ্ছে কি প্র, পরা, পরি এবং কি নির, এই যে চারটি কি আছে, চারটি তৎসম উপসর্গ আছে, তৎসম উপসর্গ যে আছে প্র, পরা, পরি, নির, এই চারটার পর সর্বদা এই চারটা শব্দ, এই চারটা উপসর্গের পর বা প্রিফিক্সের পরে যদি কখনো ন আসে তাহলে সেটা অবশ্যই কি হবে? মূর্ধন্য ন হবে, মূর্ধন্য ন হবে। মনে রাখবেন যে প্র, পরা, পরি, নির এই চারটার সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ, এই চারটার পর যদি কখনো ন ব্যবহার হয় তাহলে অবশ্যই সেটা কি হতে হবে? মূর্ধন্য ন ব্যবহার হবে। এই যে বন থেকে কি হয়েছে? মূলত ছিল বন, মূলত কি ছিল? বন ছিল, কিন্তু এর শুরুতে যখন প্র দিয়েছি তখন কি হয়েছে? প্রবন, সেটা মূর্ধন্য ন হয়ে কি হয়ে গেছে? প্রবন হয়ে গেছে, বন থেকে প্রবন হয়েছে। বন মানে তো বুঝি বন জঙ্গল। তাহলে এটা আমরা জানলাম। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে উত্তরটা কি হবে? অনেকেই দেওয়ার চেষ্টা করেছেন প্রবন, অনেকেই বলেছেন নিক্কণ, নাইম বলেছেন, জি অসংখ্য ধন্যবাদ। প্রবন। তাহলে এই যে বিপণী আমরা তো জানলাম যে সেটা কি হবে? উত্তরটা হবে প্রবন। এখন এই অপশনগুলো থেকে কিছু আছে কিনা, এই অপশন থেকেই কিছু আছে কিনা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে বিপণী। বিপণী মানে কি? বিপণী মানে হচ্ছে হাট বা বাজার, তাই কিনা? বিপণী মানে কি আছে? হাট এবং বাজার। আবার এই যে নিক্কণ, আমরা যে একটু আগে বানান শিখেছি না, নিক্কণ সঠিক বানান নিক্কণ, এই নিক্কণ শব্দের অর্থ হচ্ছে ধ্বনি। এই নিক্কণ শব্দের অর্থ কি? ধ্বনি বা শব্দ, ধ্বনি বা কোনো শব্দকে কি বলা হয়? এই নিক্কণ বলা হয়, এই বানান। তারপর আছে কি আছে? প্রবণ, তাই না? প্রবণ আছে। এরপর হচ্ছে কল্যাণ আছে। এখন থেকে এগুলো দিয়ে আছে কিনা? বিপণী মানে কি? হাট বাজার, দেখেন আছে হাটে বাজারে। কে লিখেছে? শ্রী বলাই চাঁদ মুখোপাধ্যায়, যাকে কি বলা হয়? যার ছদ্মনাম কি ছিল? বনফুল, যার ছদ্মনাম ছিল বনফুল। দেখেন বই কিন্তু আছে, সেটা হচ্ছে হাটে বাজারে, পড়ছে না অবশ্যই, হাটে বাজারে, শ্রী বলাই চাঁদ মুখোপাধ্যায়। এরপর দেখেন নিক্কণ, এই যে সঠিক বানান আমরা পড়লাম। ধ্বনি, ধ্বনি দিয়ে বই আছে, সেটা হচ্ছে কি? ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব, আপনারা পড়েছেন, সেটা কে লিখেছে? মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন। কে লিখেছেন? মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন। এরপর দেখেন প্রবণ আছে, প্রবণ দিয়েও আছে, সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় লিখেছেন। প্রবণতা, প্রস্তুতি, পরিণতি, একটা বই আছে, তাই না? এটা হচ্ছে কি? তার একটা স্মারক গ্রন্থ, এটা হচ্ছে কি তার স্মারক গ্রন্থ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রবণতা, প্রস্তুতি, পরিণতি, এই একটি গ্রন্থ আছে। এরপর খেয়াল করেন কল্যাণ, কল্যাণ দিয়ে বই আছে কিনা?
কল্যাণ দিয়ে কোনো সাহিত্যকর্ম আছে? আছে। আবুল ফজলের মানব কল্যাণ। দেখেন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন আসবে। এটা হচ্ছে একটা কাব্য, এটা হচ্ছে কি একটা কাব্য। জি, স্বর্ণা ভট্টাচার্য বলেছেন চাণক্য মাণিক্য কি বলা যায় গণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থানগুণ পণ্য পুণ্য বেনি ফণি অনু বিপণী গণিকা। যে এটা একটা কবিতা আছে, আমরা সকলেই জানি, এটা সকলেরই জানা। অসংখ্য ধন্যবাদ সবাইকে শেয়ার করার জন্য। তাহলে দেখেন এই যে আবুল ফজলের কি আছে, একটা কাব্য আছে, সেটার নাম কি মানব কল্যাণ। তাহলে দেখেন একসাথে আমাদের সাহিত্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এভাবে আমরা কি করব, পড়াগুলোকে এনজয় করব। পড়াশোনা কেন আমাকে, মানে পড়াশোনা যেন আমাকে দেখে ভয় পায় যে এ পড়তে গেলে তো আমার অবস্থা শেষ, মানে আমার তো একদম কি করবে, মানে আমার ভিতরে যা আছে সবকিছুকে সে উদ্ধার করে নিবে। তো পড়াই আপনাকে ভয় পাবে, আপনি কেন পড়াকে ভয় পাবেন? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখেন বাংলা ব্যাকরণ থেকে শুদ্ধ এবং অশুদ্ধ বানান, শুদ্ধ এবং অশুদ্ধ বানান এখান থেকে কিন্তু ব্যাপক প্রশ্ন আসে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। শুদ্ধ এবং অশুদ্ধ বানান খেয়াল করেন, কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে। এই প্রশ্নটি এসেছিল কম্বাইন্ড 9 ব্যাংক সিনিয়র অফিসার জেনারেল 2023 সালে। 4টি অপশন দেওয়া আছে, দেখেন ত্রিভুজ, শূন্য, পূর্ণ, ভুবন। কোনটি হবে বলেন? ত্রিভুজ, শূন্য, পূর্ণ, ভুবন, কোনটি সঠিক বানানে লেখা আছে? স্বপন চন্দ্র দাস বলেছেন ক। জি ধন্যবাদ আপনাদেরকে। ত্রিভুজ বলেছেন। দেখি আর কে কি উত্তর দেয়, আর কি উত্তর দিতে পারে। স্বর্ণা ভট্টাচার্য বলেছেন ক। এখন আমরা শেষের দিক থেকে আসি, ত্রিভুজ। ভুবন, এই ভুবনের সঠিক বানান হচ্ছে কি ভুবন, রস্য উকার হবে। এখানে আছে কি দীর্ঘ উকার আছে, এখানে কি হবে মূলত রস্য উকার হবে, ভুবন, ভুবন বানানে। পূর্ণ বানান কি আছে? ভুল আছে। পূর্ণ কি হবে? পূর্ণ সবই ঠিক আছে, মূর্ধন্য ন হবে। কি হবে? মূর্ধন্য ন হবে পূর্ণ বানানে। শূন্য বানান ঠিক আছে কিনা? শূন্য বানান কি ঠিক আছে? দেখেন সবাই তো ক দিচ্ছেন, অনেক ভুবন। জি অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ জহুরুল হক বলেছেন ভুবন, হ্যাঁ ওটার সঠিক বানান ভুবনই হবে। ত্রিভুজ, সকলেই ক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। দেখেন না আর কিছু পাওয়া যায় কিনা এখানে সঠিক বানান? শুধু কি ত্রিভুজ আছে, আর অন্য কোনো বানান আছে কিনা একটু দেখার চেষ্টা করি। আর একটা হচ্ছে শূন্য, আরেকটি হলো কি শূন্য বানান ঠিক আছে। মনে রাখবেন শূন্যে কখনো মূর্ধন্য ন অনেকেই ব্যবহার করে থাকেন, কিন্তু মূর্ধন্য ন হবে না, সেখানে কি হবে? দন্ত ন হবে। কি হবে? দন্ত ন হবে। মনে রাখবেন সেখানে কি হবে? সর্বদা দন্ত ন হবে, সর্বদা দন্ত ন হবে। তাহলে এখানে সঠিক বানান হবে ত্রিভুজ, আর একটা কি হবে? শূন্য। ত্রিভুজ এবং কি হবে? শূন্য হবে, দুটাই এখানে সঠিক। এখানে উত্তর দুটাই সঠিক। যদি পরীক্ষায় এরকম আসে তাহলে আপনারা কি করবেন? পরীক্ষায় যদি এ ধরনের প্রশ্ন আসে তাহলে মনে রাখবেন, মানে একটা যদি কেউ দেয় অবশ্যই আনসার সঠিক হবে। এখানে যেটা দিবেন এ বি থেকে যেটা দিবেন অবশ্যই এটা গ্রহণযোগ্য। কেউ যদি দুইটাও দেয়, ভুলে যদি দুইটাও দিয়ে, মানে ভুলে না, সে জানে দুইটাই সঠিক, দুইটাই দেয়, তাহলে তারটা তো আরো আগে কারেক্ট হবে। তবে দুইটা যদি সঠিক হয় যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যায়, কোনো টেনশনের কোনো কারণ নাই। এখন দেখেন এই যে ত্রিভুজ, ত্রিভুজ নিয়ে উপন্যাস আছে সাথী দাসের, বাংলাদেশের একজন কি, একজন বর্তমান সময়ের একজন কি একটা, মানে কি বলা যায়, প্রথমেরটা দাগাবেন, অবশ্যই প্রথমেরটা দাগাবেন অবশ্যই। কেউ যদি দ্বিতীয়টা দেয় তারপরে সমস্যা নেই, যেহেতু দুটাই সঠিক সমস্যা নেই। ত্রিভুজ নামে কি আছে? সাথী দাসের একটা উপন্যাস আছে। শূন্য, শূন্য নিয়ে আছে, খেয়াল করেন শূন্য নিয়ে কার আছে? একদম আমাদের কি, মানে কি বলা যায়, মানে আমাদের সকলের অনেকেরই পছন্দ, বলা যায় সকলেরই পছন্দ, যিনি বাংলা ভাষাটাকে একটা ভিন্ন মাত্রা দান করেছিলেন বাংলা ভাষা সাহিত্য, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ। শূন্য, একটা বৈজ্ঞানিক কল্প কাহিনী আছে, সেটার নাম কি শূন্য। কার লেখা? হুমায়ুন আহমেদের লেখা। এরপর দেখেন পুণ্য আছে কিনা, এই যে পুণ্য দিয়ে, মানে সঠিক বানান যেটা আর কি, পুণ্য, পুণ্য দিয়েও বই আছে। কার? শ্রী মালিনী রঞ্জন চট্টোপাধ্যায়, শ্রী মালিনী রঞ্জন চট্টোপাধ্যায়, তার লেখা। সেটা হচ্ছে কি পুণ্য কাহিনী। এটা হচ্ছে একটা পৌরাণিক চিত্র, এটা হচ্ছে কি পৌরাণিক চিত্রকল্পের উপর একটা কাহিনী লেখা, ঠিক আছে? পৌরাণিক চিত্রের উপর কি একটা কাহিনী লেখা, সেটা হচ্ছে কি পুণ্য কাহিনী। এবার দেখেন এই ভুবন দিয়ে আছে কিনা। ভুবন, এখানে ভুল বানানে, মানে সঠিক বানানে হবে ভুবন। ভুবন দিয়েও আছে, কার লেখা? ভুবন সোম। হ্যাঁ, একটা কি আছে, প্রবন্ধ গ্রন্থ আছে, কার লেখা? বনফুলের লেখা। কার লেখা? বনফুলের লেখা। বনফুলকে, বনফুল হচ্ছে কার ছদ্মনাম? আপনারা তো সকলেই জানেন। আচ্ছা উত্তর করার চেষ্টা করুন, বনফুল কার ছদ্মনাম?
বনফুল কার ছদ্মনাম, একটু উত্তর করেন দেখি। তার মানে দেখেন যে এই যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলো দিয়েও জানার মধ্যে কি আছে, খুবই ইম্পর্টেন্ট দুইটা। একটা হচ্ছে শূন্য হুমায়ুন আহমেদের, আর একটা হচ্ছে বনফুলের ভুবন, ভুবন সোম। এই দুটা বেশি গুরুত্বপূর্ণ, এই দুটা হচ্ছে যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে, আসার মতো। আচ্ছা, বনফুল হচ্ছে কার ছদ্মনাম, সকলেই জানি বলাই চাঁদ মুখোপাধ্যায়। ত্রিভুজ এবং কি শূন্য, আশা করি বুঝতে পেরেছে। এবার হচ্ছে বানান ও বাক্য শুদ্ধি। এবার দেখেন বাক্য শুদ্ধি নিয়ে আসে প্রশ্ন, প্রতিটা পরীক্ষায় কিন্তু বাক্য শুদ্ধি থেকে দুই একটা প্রশ্ন থাকেই। খেয়াল করেন আছে কিনা একটু দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে কোন চরণটি সঠিক, কে লিখেছেন, মানে কোন পরীক্ষায় এসেছিল, কম্বাইন্ড 9 ব্যাগ সিনিয়র অফিসার জেনারেল 2023 সালে। 2023 সালে এই প্রশ্নটি এসেছিল, সেটা হচ্ছে কোন চরণটি সঠিক। ধন ধান্য পুষ্পে ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা। এরপর হচ্ছে কি সবকটি, কোনটি হতে পারে। এই উত্তরটা কিন্তু খুবই সহজ, মানে এখানে কিন্তু উত্তর দেওয়াই আছে, যদি কেউ একটু টেকনিক্যালি দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ উত্তরটা কিন্তু খুব সুন্দর করে দিতে পারেন। আমরা তো জানি যে প্রশ্নে যদি থাকে কি উপরের সবগুলি, তারপর হচ্ছে সবকটি, তাহলে তার কোনো কথাই থাকে না, তাই না? যদি কোনো প্রশ্নে থাকে যে অল, সবগুলো, সব কয়টি, উপরের সব কয়টি, তাহলে কি মনের ভিতর আর কোনো প্রশ্ন থাকে? বলেন দেখি, উত্তর করার চেষ্টা করেন, কে সঠিক উত্তর দিতে পারে একটু দেখার চেষ্টা করি। খেয়াল করেন এই ধন ধান্য পুষ্পে ভরা, এখানে আপনারা দেখতে পারতেছেন ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, তাই না? এই যে এখানে যে আছে, তবে এই গানটা যখন গাওয়া হয় একটু এদিক ওদিক করে গাওয়া হয় কিন্তু আমাদের, হ্যাঁ একটু আগে আমি বলেছি তার ভালো করে এই যে গানটি আছে তা কার লেখা, এটি কার লেখা বলেন তো দেখি। ধন ধান্য পুষ্পে ভরা, এটা আমাদেরই বসুন্ধরা, এটা কার লেখা কবিতা বা কার লেখা গান, এটা কার লেখা গান কে বলতে পারবেন, একটু কমেন্টস করে জানান। ধন ধান্য পুষ্পে ভরা, এটা কার লেখা? স্বর্ণা ভট্টাচার্য বলেছেন যে ধন ধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। আচ্ছা, প্রশ্ন ছিল যে এই গানটি কে লিখেছেন। এই গানটি লিখেছেন কে? DL রায়। কে লিখেছেন? DL রায়। DL রায় মানে হচ্ছে কি দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়, সকলেই জানি দ্বিজেন্দ্রলাল রায়কে সংক্ষেপে কি লিখতেন তিনি? DL রায় লিখতেন। এই DL রায় কতগুলো গান লিখেছেন? প্রায় 500টি গান লিখেছেন। কতগুলো গান? 500টি গান লিখেছেন, যে গানগুলোকে বলা হয় দ্বিজেন্দ্র গীতি। যে গানগুলোকে কি বলা হয়? তার গানগুলোকে বলা হয় দ্বিজেন্দ্র গীতি। সেই দ্বিজেন্দ্র গীতি বা তার লেখা গানগুলো থেকেই মূলত এই গানটি নেওয়া হয়েছে, তাই না? এই গানটি লেখা হয়েছে, তার মানে কি এটা হবে কি ধন ধান্য পুষ্পে ভরা। ধন ধান্যে না, ধন ধান্যে হবে না, তাকে কি হবে? ধন ধান্য হবে। আপনারা দেখতে পারতেছেন ছবিতে দ্বিজেন্দ্রলাল রায়ের ছবি, এই অপশন এটি হবে ধন ধান্য পুষ্পে ভরা। এই ধান্য বানান খেয়াল করবেন, ধন ধান্যে না, ধান্য দন্ত ন জফলা একার হবে না। পুষ্পে, পুষ্পে বানানে কি আছে? মূর্ধন্য স আছে, তাই না? মূর্ধন্য স, তাই না? পুষ্পে ভরা, তাহলে উত্তরটা কি হবে? ধন ধান্য পুষ্প ভরা। এরপর দেখি আর কি আছে। এবার দেখেন শব্দ থেকে, কি থেকে? শব্দ থেকে কি প্রশ্ন আসে, শব্দ থেকে কি প্রশ্ন আছে খেয়াল করেন। শব্দ থেকে, বিভিন্ন ভাষার শব্দ থেকে প্রশ্ন আসে। কুইনাইন কোন ভাষার শব্দ? কুইনাইন কোন ভাষার শব্দ বলেন দেখি। কুইনাইন, এটা পারার কথা। কুইনাইন কোন ভাষার শব্দ? এটা হচ্ছে মজার একটা টপিক, হ্যাঁ এখানে কিন্তু অনেক মজার কিছু তথ্য আজকে দিব। এখানে 4টি অপশন আছে, পর্তুগিজ, গ্রিক, তুর্কি, পেরু। কোনটি হবে? কুইনাইন কোন ভাষার শব্দ? এই প্রশ্নটি কিন্তু এসেছিল জনতা ব্যাংক অফিসার ক্যাশ 2020 সালে। জনতা ব্যাংক ক্যাশ অফিসার 2020 সালে এই প্রশ্নটি এসেছিল যে কুইনাইন কোন ভাষার শব্দ। 4টি অপশন দেওয়া আছে, পর্তুগিজ, গ্রিক, তুর্কি, পেরু। দেখি কে সঠিক উত্তর দিতে পারে। এই উত্তরটা আমি এখন দিব না, কে সঠিক উত্তর, আমি সঠিক উত্তর আশা করতেছি সকলের কাছে। উত্তর করার চেষ্টা করবেন একটু দয়া করে। কে পারবে সঠিক উত্তর দিতে? কুইনাইন কোন ভাষার শব্দ? এখন আমরা আলোচনা করি পর্তুগিজ নিয়ে। যদি আলোচনা করি পর্তুগিজ ভাষার কিন্তু অসংখ্য শব্দ আছে, আমরা জানি পেয়ারা, আলমারি,
এই এরকম অসংখ্য শব্দ আছে, তবে আমরা ছোট্ট কয়েকটা শব্দ জানবো। সেটা হচ্ছে কি স্বামী আর স্ত্রী, মনে রাখবেন স্বামী আর স্ত্রী। একটা মজার ছন্দ বলি আর কি, অসংখ্য শব্দ আছে সেখান থেকে একটা ছন্দ বলি, বেশি বলবো না। স্বামী আর স্ত্রী পেরেক মারে মিস্ত্রি, পেরেক মারে মিস্ত্রি। বুঝতে পেরেছেন তো? স্বামী আর স্ত্রী পেরেক মারে মিস্ত্রি, মজার না? এই যে স্বামীটা হবে না, এই যে স্ত্রী, হ্যাঁ রস্বই দিয়ে কিন্তু, স্ত্রী পেরেক মিস্ত্রি, এগুলো হচ্ছে কি পর্তুগিজ ভাষার শব্দ। তাহলে এভাবে কি মজা করে পড়া যায়। আবার কি আছে, আবার দেখেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ, বাপের বাড়ি যাবে বলে জানালায় টোকা মারলো বউ। এই যে দেখেন আতা, জানালা, টোকা, এই যে এগুলো হচ্ছে কি পর্তুগিজ ভাষার শব্দ। খুবই কিন্তু মজার করে কিন্তু আমরা পড়তে পারি। দেখেন আচ্ছা খেয়াল করেন, সুরং ও সুরঙ্গের কেন্দ্রে, ভালো করে দেখেন, সুরং ও সুরঙ্গের কেন্দ্রে ইউনানি সেমাই, ইউনানি সেমাইয়ের দাম কম। ইউনানি সেমাইয়ের কি কম? দাম কম। অনেক শব্দ আছে, তার থেকে একটা ছন্দ বলি, বেশি ছন্দ বলবো না, একটা করে বলি। খেয়াল করেন, এই যে সুরং, সুরঙ্গ, কেন্দ্র, ইউনানি, সেমাই, দাম কম, এগুলো কি শব্দ? গ্রিক শব্দ। এগুলো কি শব্দ? গ্রিক শব্দ। সুরং ও সুরঙ্গের কেন্দ্রে ইউনানি সেমাইয়ের দাম কম। অনেক শব্দ থেকে একটা ছন্দ বললাম হালকা করে। এরপর দেখেন তুর্কি শব্দ আছে। তুর্কি শব্দ থেকে কি কি তুর্কি শব্দ আছে আপনারা খুব সুন্দর করেই জানেন, তাই না? ছুরি ও চাকু, দেখেন আমরা বলি না ছুরি ও চাকু যতই চকমক করুক, যতই কি করুক? চকমক করুক না কেন, করুক না কেন, বন্দুক ও বারুদের তোপের সামনে, কি বন্দুক ও বারুদের তোপের সামনে, তোপের সামনে কি, তোপের সামনে কি টিকবে? প্রশ্ন করছে যে ছুরি এবং চাকু যতই চকমক করুক না কেন, সেটাতে যতই ধার থাকুক না কেন, বন্দুক আর বারুদের সামনে, তোপের সামনে তো সেটা টিকবে না। তাহলে দেখেন এই যে ছুরি, চাকু, তারপর হচ্ছে চকমক, তারপর হচ্ছে বন্দুক, বারুদ, তোপ, এগুলো হচ্ছে কি শব্দ? তুর্কি শব্দ। তাহলে এভাবে কিন্তু আমরা কি করতে পারি? খুব সুন্দর করে মনে রাখতে পারি, খুব সুন্দর করে কিন্তু মনে রাখতে পারি। একটু করে ছন্দ বলে যাচ্ছে। এখন তাহলে অপশন থাকে কি? তাহলে এইখান থেকে শুধু অপশন থাকে, আমরা এটা আলোচনা করলাম, দেখলাম না এই ধরনের কোনো শব্দ পাইলাম না, এখানেও পাইলাম না, এখানেও পাইলাম না, তাহলে কি কোথায় আছে? একটা শব্দ হচ্ছে কি পেরু। তাহলে একটাই অপশন বাকি আছে, সেটা হচ্ছে কি পেরু। তাহলে এই কুইনাইন শব্দটি হচ্ছে মূলত কোন ভাষার শব্দ? পেরু ভাষার শব্দ। এই কুইনাইন শব্দটি হচ্ছে মূলত পেরু ভাষার শব্দ। যে অসংখ্য ধন্যবাদ যুদ্ধ সংক্রান্ত শব্দগুলো। এখন আমরা দেখি যে যে পর্তুগিজ, এই নিয়ে কোনো বই আছে কিনা একটু দেখার চেষ্টা করি, জানার জন্য আর কি। সেটা হচ্ছে দেখেন এই যে আছে, খেয়াল করেন, হিস্ট্রি অব দ্য পর্তুগিজ ইন বেঙ্গল। কে লিখেছেন? জোয়াকিম জোসেফ আ ক্যাম্পস। জোয়াকিম জোসেফ আ ক্যাম্পস। অর্থাৎ এই বাংলা ভারতীয় উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশে যে পর্তুগিজরা যে এখানে বসবাস করত, তাদেরকে নিয়ে একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে হিস্ট্রি অব দ্য পর্তুগিজ ইন বেঙ্গল। এটা কে লিখেছেন? জোয়াকিম জোসেফ লিখেছেন। এটা বাংলা অনুবাদ করেছেন কে? সঞ্জিত অর্ণব। একইভাবে দেখেন গ্রিক, গ্রিক নিয়ে কোনো বই আছে কিনা খেয়াল করেন। এই যে গ্রিক পুরাণের গল্প, তাই না? নির্মল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়। এটা অবশ্য পরীক্ষা একবার আসছিল। এই যে গ্রিক পুরাণের গল্প, গ্রিক পুরাণের গল্প। এরপর দেখেন আপনি দেখেন, যদি আপনি ভালো করে খেয়াল করেন, এরপর দেখেন পেরু বা তুর্কি নিয়ে আছে। যে পেরু নিয়ে কিন্তু বই আছে। কি নিয়ে আছে? পেরু নিয়ে বই আছে। দেখেন ইনকা থেকে পেরু, কে লিখেছেন? পৃথ্বীরাজ সেন লিখেছেন। ইনকা থেকে পেরু, ইতিহাস বিষয়ক একটি কি গ্রন্থ লিখেছেন, ইনকা থেকে পেরু। বুঝতে পেরেছেন? এরপর দেখেন শব্দ, এই যে আমরা এখানে যে শব্দটা ব্যবহার করছি, এই প্রশ্ন থেকে আবার বের করি। এতক্ষণ অপশন থেকে দেখি শব্দ দিয়ে আছে কিনা, আছে। আমাদের প্রতিদিনের শব্দ, আমাদের প্রতিদিনের শব্দ কে লিখেছেন? আব্দুল হাই শিকদার। আমাদের প্রতিদিনের শব্দ, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন। আমাদের প্রতিদিনের শব্দ কে লিখেছে? মোহাম্মদ আব্দুল হাই শিকদার। তিনি কিন্তু এই গ্রন্থটি লিখেছেন। তাহলে দেখলেন যে এভাবে কিন্তু আমরা কি করতে পারি, সাহিত্য বিষয়টাকেও আরো সুন্দর করে মজার করে আমরা পড়তে পারি। পেরু।
তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা বুঝতেই পারতেছেন আমাদের যে ব্যাংক জব, যারা মনে করেন যেহেতু জানুয়ারি মাসে একটা বিশাল একটা সার্কুলার আসবে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এডির একটা সার্কুলার আসবে 200+, এটা আপনারা নিশ্চিন্ত ধরে নেন, একদম নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা চাইলেই কিন্তু ব্যাংক জবের প্রস্তুতি, যেহেতু এখন চাকরি পরীক্ষাগুলো তুলনামূলক কম হচ্ছে, সুযোগ আছে আগামী 2-3 মাস 3-4 মাস নিজেকে ঝালাই করার জন্য। মাঝে যারা 2022 সাল ভিত্তিক এখনো পরীক্ষাগুলো বাকি আছে সেগুলো দিবেন, সামনে 23 সাল ভিত্তিক সার্কুলার আসবে। তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না, আমার ব্যাংক জবের জন্য একটু ভালো করে প্রিপারেশন নেওয়া দরকার, হ্যাঁ, দেখেন যে আমাদের ক্লাসগুলো দেখেন যে কত সুন্দর করে হয়। আমাদের যে ক্লাসগুলো সব ব্যাংকার স্যারেরা ক্লাস নেয়, বিদ্যাবাড়ি ব্যাংকের পেজে ঢুকলেই দেখবেন কোন স্যার কোন ক্লাস নিচ্ছে এবং তাদের পজিশনটা কি, তারা কোথায় জব করে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের এডি আছে, বাংলাদেশ ব্যাংকের ডিডি আছে, তো এই যে ওই সকল স্যারেরা কিন্তু ক্লাস নেয়। তো সেখানে কিন্তু আপনারা চাইলেই ভর্তি হতে পারেন। আমাদের কি আছে, ব্যাংক জব লাইভ ব্যাচ স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 3, এই ব্যাচে ভর্তি চলছে। আপনারা কিন্তু চাইলেই এই ব্যাচে কি হতে পারেন, ভর্তি হতে পারেন। এখানকার ক্লাসগুলো কিন্তু আরো অসম্ভব মজার করে হয়, অসম্ভব মজার করে হয়। হ্যাঁ, তো সেই ক্লাসগুলোতে আপনারা যুক্ত হয়ে কিন্তু আপনার যে ব্যাংক যে প্রিপারেশন, সেই ব্যাংক প্রিপারেশনটাকে আপনারা কি করতে পারেন, একটু ঝালাই করে নিতে পারেন। এর জন্য কি করতে হবে, এর জন্য কিছুই করতে হবে না। এজন্য একদম চোখের পলকে কি করতে হবে, স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। চোখের পলকে কি করতে হবে, একটু স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। চোখের পলকে স্ক্রিনশট দিয়ে রেখে, হ্যাঁ, এই যে বিদ্যাবাড়ি যে কি বলে লাইভ ব্যাচ 3-তে ভর্তি হবেন, ভর্তি হয়ে ভালো করে পড়াশোনা করবেন। পড়াশোনা না করে ভালো করে পড়াশোনা করবেন। পড়াশোনা শেষ করে ব্যাংকের পরীক্ষা দিয়ে যখন টিকবেন, ব্যাংকের জব হবে, তখন রূপের ঝলকে বিয়ে করে ফেলবেন। তাহলে চোখের পলকে রূপের ঝলকে আছে না, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, সে রূপের ঝলক দেখাবেন, সমস্যা নেই। চাকরি হবে, ভালো ইনকাম হবে, রূপের ঝলক দেখাবেন, সমস্যা কি। আচ্ছা, এরপর দেখেন বিপরীত শব্দ। বিপরীত শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসে। কি আসে, বিপরীত শব্দ থেকেও প্রশ্ন আসে। কিভাবে আসে একটু দেখার চেষ্টা করি, খেয়াল করেন। যত সময় যাবে আরো বেশি তথ্য পাবেন, যত সময় যাবে আরো বেশি কি করবেন, তথ্য কিন্তু আপনি পাবেন। খেয়াল করেন, বিরত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি। এই যে এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু আমাদের মাথা গরম হয়ে যায়। অনেকেই কি করি, আমরা ভুল দাগায় দিয়ে আসি। কারণ এখানে বলছে বিরত শব্দের বিপরীতার্থক শব্দ। আমরা অনেকেই মনে করি বিপরীতার্থক শব্দ বুঝিই না। এখানে কি বলে, বিরত শব্দের অর্থ কোনটি, মানে এভাবে আমরা কি করি, চোখের পলকে আমরা দেখে নিই, কিন্তু এর ভিতরে আসলে প্রশ্নটা কি আছে একটু ভালো করে পড়বেন। এখানে বলছে বিরত এর বিপরীত শব্দ, সমার্থক শব্দ বলেনি, বিপরীত শব্দ বলেছে। এখানে 4টি অপশন আছে, অবিরত, সরত, নিবৃত, নিরত। অবিরত, অবিরত শব্দের অর্থ আগে জানিয়ে। অবিরত মানে হচ্ছে বিরামহীন, বিরামহীন। অবিরত মানে কি, বিরামহীন। অবিরত বিরামহীন, তার মানে এর উল্টোটা হলে যা হয় বিরামহীন। আর যেটা হচ্ছে কি বিরামহীন, একটা হচ্ছে বিরামহীন একটা না চলবে, আর একটা হচ্ছে কি বিরতি দিয়ে চলবে, বিরতি। এরপর হচ্ছে শরত, তাই না। শরৎ বলতে কোনো শব্দ নাই, সঠিক শব্দ নাই, সেটা হচ্ছে শরৎ আছে। কি আছে, শরৎ আছে। এই শরৎ তো বুঝেন, শরৎ হচ্ছে কি একটা কাল, শরৎকাল। এরপর দেখেন নিবৃত, তাই না, কি আছে, নিবৃত আছে। নিবৃত শব্দের অর্থ কি বলেন দেখি, নিবৃত শব্দের অর্থ কি, নিবৃত। এরপর হচ্ছে কি নিরত, নিরত শব্দের অর্থ কি, এই নিরত শব্দের অর্থ হচ্ছে মূলত নিবৃত্ত, মনে রাখবেন, নিবৃত্ত, নিবৃত্ত, এটার মূল বানান হচ্ছে কি নিবৃত্ত। তাহলে নিরত শব্দের অর্থ হচ্ছে নিবৃত্ত, কি নিবৃত্ত। আর বিরত শব্দের অর্থ কি, বিরত শব্দের অর্থ কি, অনেকে বলেছেন অবিরত, অবিরত, বিরামহীন, অবিরত। এখন দেখেন এটার বিপরীতার্থক শব্দ কি হবে, এই বিরত শব্দের অর্থ, তাহলে এটা হচ্ছে নিবৃত্ত। আর এটাকে কি বলা যায়, এই নিবৃত্ত আর একটা শব্দ আছে, নিবৃত্ত, সেটা হলো কি আচ্ছাদিত। নিবৃত্ত শব্দের আরেকটি অর্থ হচ্ছে কি আচ্ছাদিত, এই অর্থ প্রকাশ করে থাকে। তাহলে নিরত হচ্ছে নিবৃত্ত, ঠিক আছে। আর এই নিবৃত্ত হচ্ছে বিরতর অর্থ। এখন নিরতের যদি অর্থ যদি আমরা বলতে চাই, প্রকৃত অর্থ সেটা হচ্ছে কি, যেটা হচ্ছে অনুরক্ত, সেটা হচ্ছে কি অনুরক্ত। নিরতের আরেকটি অর্থ হচ্ছে কি অনুরক্ত। এখন দেখেন এই বিরত, বিরত শব্দের অর্থ যদি হয় নিবৃত্ত, এই নিবৃত্তের বিপরীত হচ্ছে কি অনুরক্ত, তাহলে কি হবে, বিরতের বিপরীত হবে কি নিরত। তাহলে অবিরত মানে হচ্ছে বিরামহীন, এটা হচ্ছে বানান, এর উল্টো। তারপর শরৎ হচ্ছে কি, শরৎ এটা হচ্ছে বানান ভুল আছে, এটা হচ্ছে একটা ঋতুর নাম, শরৎ হবে। নিবৃত্ত শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদিত, ঢেকে রাখা, তাহলে আচ্ছাদিত খোলা, মানে বিপরীত এটা। এখন দেখেন নিরত শব্দের অর্থ হচ্ছে অনুরক্ত, আর নিবৃত্ত শব্দের অর্থ হচ্ছে কি বিরত। তাহলে বিরত শব্দের অর্থ হচ্ছে নিবৃত্ত, নিবৃত্তের বিপরীত হচ্ছে অনুরক্ত, তাহলে কি হবে, নিরতই হবে মূলত বিরতের কি হবে, বিপরীত শব্দ হবে। এখন দেখি আমরা যে অপশনগুলো দেখলাম, এই জটিল জটিল অপশন দেখলাম, তাই না, কয়েকটা বানান দেখলাম, জটিল জটিল বানান।
এরপর দেখেন এইগুলো দিয়ে আছে কিনা, এগুলো দিয়েও তো আছে কিনা, একটু কল্পনা করেন তো দেখি যে এগুলো দিয়েও কি পৃথিবীতে কোনো বইটই আছে কিনা, পরীক্ষা আসার মতো কোনো বই আছে কিনা বা কিছু আছে কিনা। এটা কি অনেকের হয়তো কল্পনাতীত, কখনো তো চিন্তাও করেন নাই এত গভীরভাবে যে আসলে আছে কিনা। আপনি দেখেন যে আমি প্রতিটা অপশন থেকে কিন্তু বের করেছি। তার মানে কি পড়াশোনাটা করলে কিন্তু অনেক সুন্দর করেই করা যায়, সাহিত্য কিন্তু খুব বেশি কঠিন লাগে না। দেখেন অবিরত দিয়ে কিন্তু বই আছে, আশিস লাহিড়ীর একটা বই আছে, সেটা হচ্ছে কি অবিরত দ্বৈরথে বিজ্ঞান, অবিরত দ্বৈরথে বিজ্ঞান। বিশেষ করে ইসলামী বলয় চীন, জাপান, রাশিয়া, ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যখন তারা বিজ্ঞান গবেষণা যারা এই সকল দেশ কি করলো পরস্পর প্রতিযোগিতা লিপ্ত হলো, সেটাকে নিয়েই মূলত এটা লেখা। এরপর দেখেন শরৎ, এই যে শরৎ বানানটা তো ভুল, এটা কি ছিল শরৎ, এই শরৎ নিয়ে কি আছে কিনা, শরৎ নিয়ে কবির নাম আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই শরৎ নামে কিন্তু কি আছে বই আছে, সেটা হচ্ছে কি শরৎ কিশোর রচনা সমগ্র। শরৎ কিশোর রচনা সমগ্র কে লিখেছেন, ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই লিখেছেন। এরপর দেখেন এরপর দেখেন আমরা যে পড়েছিলাম না এই যে কি বলা যায় নিবৃত আচ্ছাদিত, এই যে আচ্ছাদিত নিবৃত শব্দের অর্থ আমরা কি পড়েছি আচ্ছাদিত, এটা কিন্তু চাদর অর্থেও কিন্তু প্রকাশ করে, চাদর আচ্ছাদন করা মানে কি চাদর, এই চাদর দিয়েও কিন্তু বই আছে। দেখেন মোশাররফ হোসেন খানের রহস্যের চাদর, রহস্যের চাদর। তো এখানে দেখেন বেশি ইম্পর্টেন্ট কোনটা, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা আছে শরৎ কিশোর রচনা সমগ্র, এটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যগুলো। এরপর খেয়াল করেন তাহলে কি হবে নিরত। এরপর দেখেন পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ থেকেও কিন্তু কি আসে প্রশ্ন আসে, আমরা একটু জানার চেষ্টা করি না দেখি। পারিভাষিক শব্দ থেকে কি ধরনের কি টাইপের প্রশ্ন আসে ভালো করে খেয়াল করেন। অ্যামিলিওরেট এর বাংলা পরিভাষা কি হবে, অ্যামিলিওরেট এর বাংলা পরিভাষা কি হবে, যেটা এসেছিল কম্বাইন্ড 7 ব্যাংকস এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিনিয়র অফিসার 2021 সালে, যেটা 2021 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। কোনটি হবে দেখেন তো দেখি, অনন্য, উৎকর্ষ সাধন, অভূতপূর্ব, অকুত ভয়, অকুত ভয়, অভূতপূর্ব, তারপর কি আছে অকুত ভয় আমরা বলতে পারি, অনন্য, অনন্য কি ইউনিক বলতে পারি কিনা, ইউনিক বলতে পারি তাই না। তারপর দেখেন তারপর অকুত ভয় কি হবে একটু উত্তর করেন, অকুত ভয় কি হতে পারে, অকুত ভয় আমরা বলি না ফেয়ারলেস, ফেয়ারলেস। এরপর দেখেন উৎকর্ষ সাধন আর হচ্ছে কি অভূতপূর্ব, দুটার মধ্যে কোনটা হবে, কোনটার ইংরেজি কি হবে দেখি, দুটা তো আমি বলে দিলাম, এখন বাকি দুটো আপনারা বের করার চেষ্টা করেন, বাকি দুটো আপনারা কি করেন বের করার চেষ্টা করবেন। স্বপন চন্দ্র দাস বলেছেন খ উত্তর হবে। আচ্ছা অভূতপূর্বের ইংরেজি হচ্ছে কি প্রিসেন্টেটেড, প্রিসেন্টেটেড, ঠিক আছে, এটাকে কি বলা হয় অভূতপূর্ব। তাহলে উৎকর্ষ সাধন বাকি থাকলো যেটা কি বলে অ্যামুলিওরেট, তাহলে উৎকর্ষ সাধনের বাংলা মানে বাংলা পরিভাষা হচ্ছে কি মানে অ্যামুলিওরেটের বাংলা পরিভাষা হচ্ছে কি উৎকর্ষ সাধন, তাহলে উত্তরটা কি হবে উৎকর্ষ সাধন হবে, উৎকর্ষ সাধন হবে। এখন দেখেন অনন্য, এগুলো নিয়েও কি আদৌ কি বইটই আছে কিনা দেখি না একটু, কবি সাহিত্যিকদের কোনো সাহিত্যকর্ম আছে কিনা, আছে, খুবই কি বলা যায় বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকের কিন্তু আছে বই। অনন্য, অনন্য দিয়ে দেখেন অনন্য জীবনানন্দ, এটা হচ্ছে কে লিখেছেন, জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী। প্রশ্ন আসতে পারে যে জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী গ্রন্থ কোনটি, যদি পরীক্ষা আসে যদি না জানেন তাহলে কিন্তু উত্তরটা করতে পারবেন না। তার মানে কি এখানে আপনি জানতে পারলেন যে কি অনন্য জীবনানন্দ নামে কি আছে জীবনী, এই যে জীবনানন্দ দাশের কি আছে একটা সাহিত্যকর্ম আছে। জীবনানন্দ দাশকে কি বলা হয়, কি কবি বলা হয় সকলেই তো জানেন, উপাধি তার যে যে কি বলা ছদ্মনাম উপাধি সবকিছুই জানেন। এবার দেখেন উৎকর্ষ সাধন, উৎকর্ষ সাধন এটা নিয়ে আছে কিনা, উৎকর্ষ সাধন, উৎকর্ষ সাধন নিয়ে কি আছে বই আছে, সেটা হচ্ছে দেখেন এই যে সাহিত্য স্থাপনা উৎকর্ষ সাধন, ঠিক আছে, সাহিত্য স্থাপনা উৎকর্ষ সাধন নামে কি আছে বই আছে, সেটা কে লিখেছেন, এটা অনেকেই লিখেছেন, এর মধ্যে হচ্ছে কি এটা লিখেছেন কি মানে এই বইটা হচ্ছে একটা অনুবাদ সাহিত্য, যেটা কে লিখেছেন ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া সানডে নামে একজন ইংরেজ, সেই যখন ব্রিটিশ শাসন আমলে তিনি মূলত এটা কি লিখেছেন, এটা লিখেছিলেন, এটা হচ্ছে একটা বাংলা অনুবাদ। এবার অকুত ভয়, অকুত ভয় শব্দের অর্থ কি, অকুত ভয় মানে হচ্ছে নির্ভীক, অকুত ভয় মানে কি নির্ভীক,
দেখেন নির্ভীক নিশাচর আব্দুল্লাহ আল মুনির, আব্দুল্লাহ আল মুনিরের লেখা আছে কি নির্ভীক নিশাচর নামে একটি কি আছে, বিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থ আছে, বিজ্ঞান বিষয়ক কি আছে, একটি গ্রন্থ আছে নির্ভীক নিশাচর। এখন মজার বিষয় হচ্ছে অ্যামেলিওরেট এই যে শব্দটি আছে, এই শব্দের কোনো বই আছে কিনা একটু জানার চেষ্টা করি। বিসিএস পরীক্ষা দিতে গেলে কিন্তু লিটারেচার জানেন খুব বেশি লাগে, ব্যাংক পরীক্ষাতেও কিন্তু ইংলিশ লিটারেচার লাগে, অনেকেই জানেন যারা নিয়মিত পরীক্ষা দেন পড়াশোনা করেন। দেখেন অ্যামেলিওরেটটা লেখা হচ্ছে কার, ক্লিনটন ক্যাম্পবেলের লেখা। ক্লিনটন ক্যাম্পবেল নাম হয়তো বা শুনেছেন, ক্লিনটন ক্যাম্পবেল তিনি কিন্তু অ্যামেলিওরেট নামে কি লিখেছেন, ইন্টার্স অ্যাক্ট নামে একটা কি, অ্যামেলিওরেট ইন্টার্স অ্যাক্ট নামে একটা কি লিখেছেন, বই লিখেছেন, ইংরেজি বই, কি লিখেছেন, ক্লিনটন ক্যাম্পবেল। তার মানে দেখেন একসাথে কি হয়ে গেল, আমাদের অনেক কিছু তথ্যও কিন্তু জানা হচ্ছে। এরপর দেখি, হয়তোবা অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন, জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। এরপর কি আছে, উপসর্গ। বিরক্ত হলে বলবেন, তাড়াতাড়ি শেষ করে দিব। উপসর্গ, উপসর্গ থেকে কি প্রশ্ন আসে ভালো করে খেয়াল করেন। উপসর্গ থেকে বিপরীতার্থ পড়া উপসর্গ শব্দ কোনটি, মানে এখানে প্রশ্নে কিন্তু প্যাচ আছে, সেই প্যাচটি কি, যে পড়া উপসর্গটি ব্যবহার হয়েছে কিন্তু কি অর্থ দিয়েছে, বিপরীত অর্থ দিয়েছে। কি অর্থ দিয়েছে, বিপরীত অর্থ দিয়েছে। খেয়াল করেন এখানে আছে পরাকাষ্ঠা আছে, পরাক্রান্ত আছে, পরাভব আছে, পরায়ণ আছে। কোনটি হবে, কোনটি হবে বলেন, পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরাভব, পরায়ণ, কোনটি হবে, পরাভব। মোহাম্মদ জহুরুল ইসলাম বলেছেন, পরাভব বলেছেন জহুরুল হক, অসংখ্য ধন্যবাদ। দেখি আর কে কে পারেন, আসলে কি পরাভব হবে কিনা সেটা তো দেখতে হবে আর কি, ঠিক আছে। পরাকাষ্ঠা এটা হচ্ছে মূল একটা শব্দ, পরাকাষ্ঠা এটা হচ্ছে মূল একটা শব্দ, এটাকে ভেঙে বিশ্লেষণ করা যাবে না। পরাকাষ্ঠা, পরাক্রান্ত, ঠিক আছে, পরাক্রান্ত এটাও কি নয়, এটাও মানে কি বলা যায়, এটাও একটা মূল শব্দ। আক্রান্ত থেকে পরাক্রান্ত অনেকে হয়তো বলতে পারেন, কিন্তু পরাক্রান্ত নামে কি আছে, এটা নিজস্ব একটা শব্দই আছে, পরাক্রান্ত। এরপর হচ্ছে পরাভব, এরপর পরায়ণ, পরায়ণ নামেই কি আছে, একটা শব্দ আছে, সেটা হচ্ছে কি, যেমন পরায়ণ, পরায়ণ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু বলা হয়, পরায়ণ শব্দের অর্থ কি বলা হয়, বিষ্ণু বলা হয়। এরপর দেখেন এই যে পরাভব, এই পরাভব শব্দটাকে যদি বিশ্লেষণ করি, পরাযোগ ভব হয়েছে, হ্যাঁ পড়া হয়েছে, তাই না। এই পড়া শব্দটা, এই ভব অর্থ কি, ভব অর্থ হচ্ছে জন্ম, ভব মানে কি জন্ম, ভব মানে কি জন্ম, পরাভব ওই যে বলে না যে মানে বললাম না আর কি, ধরে না নাকি, ভব মানে জন্ম আর পরাভব মানে কি হতে পারে বুঝতেই তো পারতেছেন, সেটা না হয় একটু নাই বললাম। তো এই যে বিপরীতার্থক শব্দ, তাহলে পড়াটা দ্বারা কি বোঝাচ্ছে, এখানে বিপরীত শব্দ দিয়েছে। ভব মানে জন্ম আর পড়া মানে কি, আমরা বলি না কুজন্ম আজন্ম বলি কিনা, ঠিক সেই রকম বিপরীত অর্থক শব্দ দিয়েছে পরাভব। এখানে আপনারা দেখতে পারতেছেন যে উপসর্গ, তাহলে উত্তরটা কি হবে, পরাভব হবে, উত্তরটা কি হবে, পরাভব হবে। এখন দেখেন উপসর্গ আছে, এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন বাংলা উপসর্গ, অঘা অজনা আর আন আব ইতি উনা কদকুনি পাতি বিভররাম শশা সুহা, এভাবে আছে কি প্রপড়া, তাই না, প্রপড়া পরিণীর অপ অব সমুদূর, এই যে শব্দগুলো আছে। এরপর দেখেন বিদেশি উপসর্গ আছে, অনেক অসংখ্য বিদেশি উপসর্গগুলো আছে, এগুলো তো আপনারা পড়েনি। এখন যে বিষয়টি যে আমরা এতক্ষণ ধরে জানলাম যে উপসর্গ, দেখি না উপসর্গ দিয়ে কোনো বই আছে কিনা, উপসর্গ দিয়ে খুবই সুন্দর, জানেন কিনা বলেন তো দেখি, দুই একটা বইয়ের নাম বলেন। উপসর্গ নামে কোনো বই আছে কিনা কবি সাহিত্যিকদের, প্রাচীনকাল হোক বা মধ্যযুগ হোক বা আধুনিক যুগ হোক। উপসর্গ বিভূতিভূষণের আছে উপসর্গ, যে অসংখ্য ধন্যবাদ। বাংলা ছোট গল্প আছে একটা, সেটা হচ্ছে উপসর্গ নামে, সেটা কে লিখেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জহুরুল হক ভাইকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার মানে দেখেন একই সাথে আমরা কি জানলাম, পড়াশোনাও হলো সাহিত্যও হলো। তাহলে এই গ্রামারের ভিতর দিয়ে আমরা সাহিত্য শিখবো, মানে কি এক ঢিলে কয় পাখি মারবো, 6-7-8টা পাখি আজকে মারতেছি, মানে একটা প্রশ্নে এক ঢিলে তো এক পাখি মারতাম, আজকে 6-7-8টা পাখি কিন্তু মারতেছি এক ঢিলে। তো এভাবে আমরা কি পড়ার চেষ্টা করবো, এক ঢিলে কয়েকটা পাখি মারবো। এরপর দেখেন কারক ও বিভক্তি, কারক এবং বিভক্তি থেকেও কিন্তু প্রশ্ন আসে। খেয়াল করেন, একদিন পাপের ফল কি করবে, পাপের ফল ফলবে, একদিন কি করবে, পাপের ফল ফলবে, কোন কারকে কোন বিভক্তি। প্রশ্নটি এসেছিল কম্বাইন্ড ফাইভ ব্যাংকস অফিসার ক্যাশ 2022 সালে। 4টি অপশন দেওয়া আছে, অধিকরণের শূন্য, অধিকরণের দ্বিতীয়া, অধিকরণের তৃতীয়া,
বা তৃতীয়া, অধিকরণে সপ্তমী। খেয়াল করেন, অধিকরণে শূন্য, তাহলে অধিকরণ কারক বলতে কি বোঝায়? ক্রিয়া। ক্রিয়া মানে তো বুঝেন কাজ, ক্রিয়া সংঘটিত হওয়ার, সকলেই জানেন ক্রিয়া সংঘটিত হওয়ার হওয়ার কি বলা যায়? কাল বা সময় বা কাকে? আধার। ক্রিয়া সংঘটিত হওয়ার কাল বা সময় বা আধারকেই কি বলা হয়? অধিকরণ কারক বলা হয়। যখন ক্রিয়াটা সংঘটিত হয়, সে সংঘটিত কখন হয়েছিল বা কোন কালে হয়েছিল বা কোন আধারে হয়েছিল। আধার মানে কি জানেন তো? আধার মানে কি একটু বলেন দেখি, আধার শব্দের অর্থ কি? আধার শব্দের অর্থ হচ্ছে ভিত্তি, বা কিসের ভিত্তিতে হয়েছিল। আধার শব্দের অর্থ কি? ভিত্তি। এই আধার বা সেই আধার না, অন্ধকার না, আধার। হ্যাঁ, তার মানে কি বোঝায়? যে ক্রিয়া সংঘটিত হওয়ার যে সময় বা কাল, সেটাকেই কি বলা হয়? অধিকরণ কারক বলা হয়। এখন এখানে বলেছে একদিন পাপের ফল ফলবে, তাহলে একদিন, তার পাপের ফলটা ফলবে কোন কালে? একদিন, যে কোনো একদিন, যে কোনো একটা সময়, যেহেতু সময় বুঝিয়েছে তাহলে এটা কি হবে? অবশ্যই অধিকরণ কারক হবে। এখন দেখেন একদিন, এর শেষে দেখেন কি আছে? বিভক্তি কি আছে? একদিন। এ অ রা গুলি গুলো কোনো কিছুই নেই, দ্বারা দিয়ে কর্তৃক কোনো কিছুই নেই। তার মানে কি? একদম এখানে সে একদিন, এখানে থেমে গেছে, তার মানে এখানে শূন্য, তার মানে অবশ্যই কি হবে? অধিকরণে শূন্য বিভক্তি হবে। যারা উত্তর করেছেন অসংখ্য ধন্যবাদ, আপনাদের উত্তরটি হচ্ছে অধিকরণ শূন্য। এখন দেখি আছে কিনা। এখন এই কারক, আমরা এখানে দেখলাম কারক, কারক নিয়ে কোনো বই আছে কিনা, রচনা আছে কিনা, ভালো করে খেয়াল করেন। বাংলা কারক সমীক্ষা কে লিখেছেন? এম এম রেজাউল ইসলাম। বাংলা কারক সমীক্ষা কে লিখেছেন? এম এম রেজাউল ইসলাম লিখেছেন। এখানে দেখেন, আপনারা এখানে একটা বাক্য দেখতে পারতেছেন, আমেনা বেগম প্রতিদিন গুদাম থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এইভাবে কিন্তু এই টেকনিকটা দিয়ে কিন্তু 6টা কারক নির্ণয় করা যায়, তাই না? আবার এখানে দেখেন যে বিভক্তিগুলো দেওয়া আছে, যাদের জানা নাই দিবেন, কে বা কারা। এই যে দেখেন, এখানে দেখেন কর্তৃকারক নির্ণয় করা যায়। কে দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক, কাকে দ্বারা প্রশ্ন করলে কি হয়? কর্মকারক, কার দ্বারা প্রশ্ন করলে বা কিসের দ্বারা, সেটা হচ্ছে করণ কারক, তাই না? দান করা অর্থ যদি হয় নিঃশর্ত দান, সেটা হচ্ছে কি? সম্প্রদান কারক। তারপর হচ্ছে কি? অধিকরণ কারক তো বুঝেন, ক্রিয়া সংঘটিত হওয়ার যে সময়, কখন, কোথায়, কিভাবে, এগুলো হচ্ছে কি? অধিকরণ কারক। আর অপাদান কারক তো বুঝেন, যেটা থেকে বের হওয়া, বিচ্যুত হওয়া, তাই না? এটাকে কি বলা? অপাদান বলা হয়। তাহলে এইভাবে কি আপনারা পড়ে নিতে পারেন। এরপর দেখেন সমাস থেকে, সমাস, সমাস দেখলে মাথা কি হয়ে যায়? সত্যি সত্যি মাথা এমন গরম হয়ে যায়, 6 মাস কি থাকে? মাথা হ্যাং হয়ে থাকে। সমাস দেখলেই মাথা 6 মাস অজ্ঞান, তাই কি না? অনেকেরই। এখন দেখেন যে নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? কম্বাইন্ড 5 ব্যাংকস অফিসার ক্যাশ 2022 সালে এসেছিল। ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, বহুব্রীহি তো দিয়েছে, সেটা আবার ব্যতিহার দিয়েছে, তাই কি না? মানে বহুব্রীহি মানে কি? বহু ধান, মানে ধান তো দিয়েছে দিয়েছে, এবার কি দিয়েছে? লবণাক্ত সহিষ্ণু ধান দিয়েছে, মানে এত বেশি ফলেছে ধান এবার। আচ্ছা, কানাকানি, স্বপন চন্দ্র দাস বলেছেন কানাকানি। আচ্ছা, 80-20, 80-20 ব্যাস বাক্য কি হবে? এটা কোন সমাস বলেন তো দেখি, একটু উত্তর করার চেষ্টা করেন। একটু উত্তর করার চেষ্টা করেন। 80-20, 80-20 ব্যাস বাক্য কি হবে? 80-তে 20 জার। 80-তে মানে কি? দাঁতে 20 জার। 80-তে 20 জার, এটা কি হবে বলেন দেখি? এটা কোন সমাস? দেখি কে সঠিক উত্তর দিতে পারে। আমি ব্যাস বাক্য করে দিয়েছি, আপনি বলেন কোন সমাস। এরপর দেখেন হাতে নাতে, হাতে নাতে এবং হাতে খড়ি, হাতে নাতে এবং হাতে খড়ি, এটার ব্যাস বাক্য এরকমই, হাতে নাতে হাতে খড়ি। এটার কি পরপদ পূর্বপদ কি হয় না? কোনো পরিবর্তন হয় না। পরপদ এবং পূর্বপদ কোনো পরিবর্তন হয় না। এটা হাতে নাতে হাতে খড়ি, এটা এরকমই ব্যাস বাক্য। ব্যাস বাক্য যা, এটা কি? সমাসও তাই। তাহলে হাতে, এটা হচ্ছে কি? অলুক তৎপুরুষ। তার মানে কি? এটা কি হয় না? কোনো পরিবর্তন হয় না। পূর্বপদেরও পরিবর্তন হয় না, পরপদেরও পরিবর্তন হয় না। এটাকে বলা হয় অলুক তৎপুরুষ, সরি অলুক বহুব্রীহি, তৎপুরুষ বলতেছি, সরি। এটা হচ্ছে কি? অলুক বহুব্রীহি সমাস। হাতে নাতে এবং হাতে খড়ি। আর 80-20, 80-তে 20 জার, এটা কি হবে? এটা কোন সমাস হবে? এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী। কি এটা? কি করণ? ব্যাধিকরণ বহুব্রী। ব্যাধিকরণ বুঝেন তো? বুঝেন তো? ব্যাধি মানে কি? অসুখ। ব্যাধিকরণ মানে কি? কাউকে অসুখে ফেলানো। 80-তে 20 জার মানে যেহেতু দাঁতে 20, তার মানে কি? দাঁত দিয়ে 20 দাঁত দিয়ে কাউকে যদি কামড় দেয়, তাহলে কি হবে? সে তো অসুখে পড়বে। এই জন্য এটা ব্যাধিকরণ বহুব্রী হয়ে গেছে। নামের সাথে কি আছে? কাজের মিল আছে। এখন শুধু আছে বাকি কানাকানি। কি আছে? কানা কানি। ভালো করে মনে রাখবেন যে একই ধরনের শব্দ হবে, দুটাই একই ধরনের শব্দ হবে। জি, যেমন দেখেন এই যে ব্যতিহার বহুব্রীহি, এটা কি হবে? একই জাতীয় শব্দ হবে, সেটাই হচ্ছে কি? ব্যতিহার বহুব্রীহি। কানাকানি, লাঠালাঠি, চুলোচুলি, তাই না? চুলে চুলে কি করা? মানে মারামারি করা চুল দিয়েই। তো এইরকম আর কি যে শব্দগুলো আছে, দুজনে সংগঠিত হলে ব্যতিহার বহুব্রীহি। রাজায় রাজায় লড়াই। জি, অসংখ্য ধন্যবাদ।
তাহলে এখানে কি হবে, উত্তরটা হবে কানা কানি। এখন দেখেন কোনো বই আছে কিনা দেখেন, বহুব্রীহি, দেখেন অনেক তথ্য জানাচ্ছি। এই যে বহুব্রীহি হুমায়ুন আহমেদ লিখেছেন, কে লিখেছেন? বহুব্রীহি উপন্যাস হুমায়ুন আহমেদ লিখেছেন। এরপর দেখেন স্মৃতি বহুব্রীহি মোহাম্মদ নুরুল্লাহ লিখেছেন, স্মৃতি বহুব্রীহি। এরপর দেখেন মোহাম্মদ আব্দুল মান্নানের আছে বহুব্রীহি, মোহাম্মদ আব্দুল মান্নানের কি আছে? বহুব্রীহি আছে। এবং এখানে ব্যাস বাক্যে যা থাকে সহজে এটা আপনারা দেখে নেবেন, এগুলো তো আপনারা জানেনই কম বেশি। এরপর দেখেন বাগধারা, বাগধারা থেকে দেখেন প্রশ্ন আসে, বাগধারা থেকে কিভাবে প্রশ্ন আসে একটু খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইতি কথা বাগধারাটির অর্থ কি? ইতি কথা বাংলাদেশ ব্যাংক এডিতে এসেছিল 2022 সালে যে পরীক্ষাটি হয়েছিল। ইতি কথা বাগধারার অর্থ কি? 4টি অপশন দেওয়া আছে, ইতিহাস, উপকথা, কাহিনী, উপরের সব কয়টি। উপরের সব কয়টি কোনটি হতে পারে? একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি। ইতি কথা, ইতি কথা বাগধারাটির অর্থ কি? কোনটি হবে? ইতি কথা বাগধারার অর্থ কোনটি হবে? একটু সঠিক উত্তর সকলেই দেওয়ার চেষ্টা করবেন। ইতি কথা বাগধারাটির সঠিক উত্তর কি হবে? খেয়াল করেন ইতি কথা শব্দের অর্থ কি? ইতি কথা শব্দের অর্থ হচ্ছে ইতিহাস, উপকথা, কাহিনী, ঘটনাবলী, ঠিক আছে। এরপর কি আছে? গল্প অর্থ দিতে পারেন, গল্প। তাহলে এই যে ইতিহাস আশ্রয়ী আলোচনা, তার মানে দেখতে পারতেছেন যে ইতিহাস, উপকথা, কাহিনী এই তিনটাই হবে। তাহলে এখানে উত্তর কি হবে? এই তিনটাই হবে, উপরের সব কয়টি হবে। উপরে কি হবে? সব কয়টি হবে। তাহলে এখানে উত্তরটা কি হবে? উপরে সব কয়টি হবে। এখন যে কথাটি অনেকে বলেছেন ইতিহাস, অনেকে বলেছেন বি, জি উপরে সব কয়টি হবে। এখন দেখেন ইতি কথা, প্রশ্নটা কি ছিল? ইতি কথা, ইতি কথা নিয়ে বই আছে কিনা একটু দেখার চেষ্টা করেন তো। দেখেন পুতুল নাচের ইতি কথা, কে লিখেছে? মানিক বন্দ্যোপাধ্যায়। এরপর কি আছে? উপকথা আছে, উপকথা কে লিখেছেন? হাসুলি বাকের উপকথা, কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন। কাহিনী, কাহিনী নামেও বই আছে আমাদের, কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে কাহিনী, নাট্য কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এরপর দেখেন কাহিনী নিয়ে আরো আছে, বোবা কাহিনী, কে লিখেছেন? জসিমউদ্দিন। এরপর দেখেন চাচা কাহিনী, সৈয়দ মুস্তফা আলী। তার মানে দেখেন এখানে কি আছে, অনলাইনে, জি অনলাইনে বলতে কি আমি বিদ্যাবাড়িতেই ক্লাস নেই, এখানেই আপনারা ক্লাস পাবেন। জি অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখেন এই যে এখানে দেখেন অসংখ্য বইয়ের নাম কিন্তু আমাদের জানা হয়ে গেল এই প্রশ্নটা থেকেই। পুতুল নাচের ইতি কথা, হাসুলি বাকের উপকথা, কাহিনী, বোবা কাহিনী, চাচা কাহিনী, এগুলো পরীক্ষায় কিন্তু সবসময় আসে, এগুলো পরীক্ষায় কি আসে? সবসময় এসে থাকে। এরপর দেখেন বাংলা সাহিত্য নিয়ে প্রশ্ন করব, আধুনিক যুগ। বাংলা সাহিত্যে বিশেষ করে আধুনিক যুগ থেকে বেশি প্রশ্ন আসে ব্যাংক জবের ক্ষেত্রে, প্রাচীন যুগ মধ্যযুগ থেকে একটু তুলনামূলক কম প্রশ্ন আসে। তো খেয়াল করেন এখানে একটা প্রশ্ন আছে, বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থের রচয়িতাকে, ঠিক আছে এটা হবে না, যাই হোক এটা এখানে অন্য লাইন, সেটা হচ্ছে বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থের রচয়িতাকে। উত্তর কি কি হতে পারে? একটু উত্তর করার চেষ্টা করি সকলেই। 4টা অপশন দেওয়া আছে, শামসুর রহমান, আবুল হাসান, আহসান হাবিব, রফিক আজাদ। কোনটি হবে? বিদীর্ণ দর্পণে মুখ, বিদীর্ণ দর্পণে মুখ মানে ভাঙ্গাচুরা দর্পণে মুখ, বুঝতে পেরেছেন তো? বিদীর্ণ যে দর্পণ, যে আয়না কি হয়েছে? ভেঙে চুরে গেছে, ভাঙ্গাচুরা আয়নায় যে মুখ দেখলে যা হয়। 4টি আছে শামসুর রহমান। এখন দেখি শামসুর রহমানের কি আছে, ভালো করে খেয়াল করেন। বন্দি শিবির থেকে, সকলেই জানেন শামসুর রহমান লিখেছেন বন্দি শিবির থেকে। এরপর দেখেন বন্দি শিবির থেকে আবুল হাসান, আবুল হাসান কি লিখেছেন একটু দেখার চেষ্টা করি। আবুল হাসান কি লিখেছেন? শ্রেষ্ঠ কবিতা। আবুল হাসানের একটা কি আছে? কবিতা বিষয়ক একটা কি আছে? কাব্যগ্রন্থ আছে, যেটার নাম হচ্ছে শ্রেষ্ঠ কবিতা। এরপর দেখেন রফিক আজাদের আছে, রফিক আজাদের দেখেন কবিতা 52, যেটাকে বলা হয় পয়েমস 52। তিনি লিখেছেন কি? রফিক আজাদ লিখেছেন পয়েমস 52, যার বাংলা হচ্ছে কবিতা 52। কে লিখেছেন? রফিক আজাদ লিখেছেন। এখন থেকে আহসান হাবিবের কি আছে? বিদীর্ণ দর্পণে মুখ, আহসান হাবিব লিখেছেন। কে লিখেছেন? বিদীর্ণ দর্পণে মুখ, কে লিখেছেন? আহসান হাবিব লিখেছেন। জি অসংখ্য ধন্যবাদ, যারা উত্তর দিতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ। তার মানে দেখেন আমরা কিন্তু একই সাথে অসংখ্য উত্তর জানতেছি। এরপর দেখেন অপু ও দুর্গা, এই যে চরিত্র, আমি একটু ক্লাসের শুরুতেই বলেছিলাম যে চরিত্র থেকে প্রশ্ন থাকে, একটা না একটা প্রশ্ন থাকবেই, যে কোনো চরিত্র, সাহিত্য হোক যে কারো হোক, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের যেগুলো আছে, কাজী নজরুল ইসলাম, এছাড়াও যে অন্যান্য যে কবি সাহিত্যিকগণ আছে পিএসসি কর্তৃক যে 11 জন, এছাড়াও যে অন্যান্য সকলের কিন্তু ওই যে সাহিত্য কর্ম থেকে, উপন্যাস নাটক থেকে কিন্তু চরিত্র আসে। স্বপন চন্দ্র দাস বলেছেন গ হবে নৌকা ডুবি। দেখা যায় কি হয়? বোবা কাহিনী, সরি এটা হচ্ছে বোবা কাহিনী মানে বোকা কাহিনী
নামে অপশনই ছিল, তবে এটা বোকা কাহিনী হবে, বোবা কাহিনী হবে। পথের পাঁচালী, নৌকা ডুবি, দিবারাত্রি কাব্য, কোনটি হবে? সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। বোবা কাহিনী, এটা চরিত্র কি ছিল বলেন তো দেখি? আজাহের এবং কি বসির। এটার চরিত্র ছিল আজাহের, বাবা ছিল আজাহের আর পুত্র ছিল কে? বসির। এরা মূলত জীবন সংগ্রাম নিয়ে এই উপন্যাসটা, তাদের যে জীবন সংগ্রাম। হ্যাঁ, এরপর কি আছে? পথের পাঁচালী, এটার কে? এটার আমি এখন মানে সকলের কাছে জানতে চাচ্ছি যে পথের পাঁচালী এটার চরিত্র কে কে ছিলেন, এটার কে কে চরিত্রে ছিলেন পথের পাঁচালী। দিবারাত্রি কাব্য, দিবারাত্রি কাব্য কে ছিলেন? হেরম্ব, হেরম্ব ছিলেন। এবং কি ছিলেন? সুপ্রিয়া, সুপ্রিয়া চরিত্র ছিলেন। এটা তো পারার কথা। পথের পাঁচালী এটা কি সকলেই জানার কথা। পথের পাঁচালী এটার চরিত্র কে কে ছিলেন? এটার চরিত্রে কে কে ছিলেন? রমেশ এবং কি ছিলেন বলেন দেখি? রমেশ ছিলেন। আর কে ছিলেন? আর একটা উত্তর দেওয়ার চেষ্টা, একটা বলে দিয়েছি, রমেশ ছিলেন। আর কে ছিলেন? একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এখন দেখেন বোবা কাহিনী, এই যে তাহলে দুর্গা এবং অপু এই দুটা হচ্ছে কি? নৌকা ডুবি। এই দুটা কিসের? নৌকা ডুবি। সরি, একটু কারেকশন করে নেন। এটা কি হবে? পথের পাঁচালীর। এই যে দুর্গা, দুর্গা এবং অপু এবং দুর্গা, এটা হচ্ছে পথের পাঁচালী। আর নৌকা ডুবিটা কি ছিল? রমেশ ছিল। নৌকা ডুবিতে ছিল কি? রমেশ। আর দিবারাত্রি কাব্যে ছিল কি? হেরম্ব এবং সুপ্রিয়া। আসলে অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি তো মাথা কি হয়ে গেছে, হ্যাং হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন দেখেন বোবা কাহিনী, এই যে দেখেন উপন্যাস জসীমউদ্দিনের কি আছে? বোবা কাহিনী আছে। জসীমউদ্দিনের কি আছে? বোবা কাহিনী লেখা আছে। এরপর দেখেন পথের পাঁচালী, এটা কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর দেখেন নৌকা ডুবি, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন নৌকা ডুবি। এরপর দেখেন দিবারাত্রি কাব্য কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। দিবারাত্রি কাব্য কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন। তাহলে দেখলাম যে বোবা কাহিনী, পথের পাঁচালী, নৌকা ডুবি, মানিক বন্দ্যোপাধ্যায়, সবকিছু আমরা লেখক সহ আমরা কি এখানে তথ্যগুলো জানতে পারলাম। এরপর দেখেন, তো শিক্ষার্থী বন্ধুরা আজকে মূলত এখানেই এই পর্যন্ত আমাদের ক্লাসটি ছিল। আমাদের আপনারা জানেন যে ব্যাংক জবকে কেন্দ্র করে আমাদের বিদ্যাবাড়ি কর্তৃক আয়োজিত বিদ্যাবাড়ি ব্যাংক হেড পেজে 4 দিন ব্যাপী আমাদের কি আছে? উন্মুক্ত লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে। গতকালকে থেকে শুরু হয়েছে, গতকাল সাধারণ জ্ঞান হয়ে গিয়েছে, আজকে বাংলা। আগামী কাল এবং আগামী পরশুদিন আরো 2টি লাইভ ক্লাস হবে। অবশ্যই এগুলো উপভোগ করবেন। আর যদি মনে করেন যেহেতু সামনে কি ব্যাংক জবের জন্য বিশাল সার্কুলার আসবে, সামনে 22 সাল ভিত্তিক পরীক্ষাগুলো হবে, খুব তাড়াতাড়ি হবে, তো সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনার যদি ব্যাংক জবের ক্ষেত্রে ভর্তি হতে চান, তাহলে এই যে লাইভ ব্যাচ 3 এই ব্যাচে ভর্তি চলছে। এই ব্যাচে খুব তাড়াতাড়ি আপনি ভর্তি হতে পারেন, ভর্তি হয়ে ক্লাসগুলোকে শুরু করতে পারেন আগে থেকেই, যেন আপনার কি হয় আপনার যে প্রস্তুতি সেই প্রস্তুতিটাকে আপনারা ঝালাই করতে পারেন। তো এই জন্য স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যে কোনো তথ্যের জন্য, শুধু ভর্তির জন্য তথ্য নেবেন তা কিন্তু না, যে কখন সার্কুলার হতে পারে, আবার কি ব্যাংকের যে কোনো যে আমার কি কি যোগ্যতা লাগবে, কি কি বই পড়তে, এই বিভিন্ন তথ্য জানার জন্য কিন্তু আপনারা এই সকল নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুধু যে ভর্তি হবেন তা কিন্তু না, যে কোনো তথ্য জানার অধিকার আপনার আছে। 800 থেকে শুরু করে 815, 018960608000 থেকে 15, অর্থাৎ 800 থেকে 815 এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। এরপর দেখেন যে আমাদের যে কি আছে বিদ্যাবাড়ি.com যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গেলে ব্যাংক জব সংক্রান্ত কোন ব্যাচে কত ভর্তি ফি সকল তথ্যগুলো কিন্তু এখান থেকে আপনি পাবেন। বিদ্যাবাড়ি.com শুধু ব্যাংক জব না, অন্যান্য সকল কোর্সের তথ্যগুলো পাবেন। এরপর দেখেন যে ফেসবুক, আমাদের বিদ্যাবাড়ি যে পেজ আছে ফেসবুক পেজ বিদ্যাবাড়ি, এই পেজে গিয়ে আপনাদের কিন্তু ফ্রি ক্লাসগুলো হয়। এছাড়া বিদ্যাবাড়ি ব্যাংক হেড পেজে যে ক্লাসগুলো চলছে, এই যে পেজগুলো আছে এগুলোতে কিন্তু আপনারা নিয়মিত আসবেন, লাইভগুলো দেখবেন, ফ্রি ক্লাসগুলো দেখবেন। এতে করে আপনাদের যে প্রস্তুতিটা কি হয়ে যাবে? ঝালাই হয়ে যাবে। এরপর দেখেন ইউটিউব চ্যানেল আছে আমাদের বিদ্যাবাড়ি.com। এছাড়াও বিদ্যাবাড়ি ব্যাংক হেড যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে গেলে কিন্তু আপনারা ব্যাংক জব সংক্রান্ত যে পড়াশোনা, এছাড়া অন্যান্য যে পড়াশোনাগুলো এই চ্যানেলগুলোতে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রতিনিয়ত কিন্তু আমাদের সেখানে ক্লাস, নতুন নতুন ক্লাস যুক্ত হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে দীর্ঘক্ষণ ধরে যুক্ত ছিলেন, অনেক কষ্ট করে এত রাত জেগে, সকলের কাছেই আমি কৃতজ্ঞ প্রকাশ করছি আমার সাথে এতক্ষণ থাকার জন্য। এই যে আমি এতক্ষণ ধরে বকবক করলাম, এই বকবকানিগুলো শোনার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা অবশ্যই বিদ্যাবাড়ির সাথে থাকবেন, বিদ্যাবাড়ি ব্যাংক হেড পেজের সাথে থাকবেন। বিশেষ করে ব্যাংকের জন্য যে পড়াশোনা অবশ্যই ভালো করে করার চেষ্টা করবেন, যেন আপনার কি চাকরিটি নিশ্চিত করতে পারেন, এবং সেই চাকরি নিশ্চিত করে যেন আপনি কি করতে পারেন, আপনার যে অভিভাবক যারা আছেন
বা আপনার বাবা মা সকলের মুখে যেন হাসি ফোটাতে পারেন এবং নিজেও যেন স্বাবলম্বী হতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের আগামী যে প্রোগ্রামগুলো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।